হ্যাঁ, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন? একটু কমেন্টে জানাবেন তো ভাইয়া যে সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। ওকে, সবাই কি ঠিক মতো শুনতে পাচ্ছেন আমাকে? একজন বলেছে পারফেক্ট টাইমিং। হ্যাঁ, পারফেক্ট টাইমিংই হবে যদি কোনো সমস্যায় না পড়ি, আল্লাহ যদি কোনো বিপদে না ফেলে, তাহলে একবারে রাইট টাইমে আমার ক্লাস শুরু হবে। ঠিক আছে, লেট হবে না। ওকে, ক্লিয়ার আছে না সব কিছু? মনে হয় সব কিছু ক্লিয়ার আছে, শুনতে পাচ্ছেন? সব কিছু ক্লিয়ার তো আছে, কিন্তু সমস্যা হচ্ছে ওয়েদার তো খারাপ, বাইরে বৃষ্টি হচ্ছে, কখন যে ইলেকট্রিসিটি চলে যায় আল্লাহ জানে। হ্যাঁ, গতদিন এমনি এইচএসসি ব্যাচে ক্লাস নিতে পারিনি, ক্লাস শুরু করেছি ইলেকট্রিসিটি চলে গেছে। তো এই ইলেকট্রিসিটির একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা জানি না, আজকে যাইনি এখনো, যদি চলে যায় তাহলে তো ধরেন ঝামেলা। তো ওকে, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, বা যেটাই থাকেন সুন্দর করে ক্লাসে বসে যান, খাতা টাতা নিয়ে ক্লাসে বসে যাবেন। ঠিক আছে, আজকের ক্লাস হবে, গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন দেবো আপনাদের। কালকে অনেকগুলো আপনাদের প্রশ্ন পেয়েছি, ভাইয়া বই পাচ্ছি না কেন, কবে পাবো, ভাইয়া কিভাবে পড়াশোনা শুরু করব, ভাইয়া কিছুই তো বুঝছি না, ডিপ্রেশনে চলে যাচ্ছি, ভাই একটা ওষুধ লিখে দেন, খেলে পড়াশোনায় মন বসবে। তো অনেক প্রশ্নই পেয়েছি, তো সব প্রশ্ন ইনশাল্লাহ উত্তর দেবো। ওকে, তো সব প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করব। তো সবাইকে যেটা করতে হবে, সুন্দর মতো ক্লাসে উপস্থিত হয়ে যান। মাত্র 155 জন, বাকিরা কি হাল ছেড়ে দিয়েছে প্রথমেই নাকি? তো সবাই রেডি হয়ে যান, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, টাঙ্গাইলের ওয়েদার খুব সুন্দর, মৃদু বাতাস, বা ওকে। তাহলে আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো, আমরা ক্লাসে চলে যাই। ঠিক আছে, লেট করা উচিত হবে না। অ্যাডমিশনের টাইমে 1 মিনিটের মূল্য অনেক, তো লেট করা আমাদের কোনোভাবেই উচিত হবে না। কয়জন যুক্ত হয়েছেন মাত্র লাইভে? 170 জন। এত কম কেন বলেন তো ভাই? ক্লাস করতে হবে না? ক্লাস না করলে হবে না। আজকের আলোচনার বিষয় হিসাব, হিসাবের প্রকারভেদ এবং লেনদেন। ওকে, অনেক গুরুত্বপূর্ণ টপিক। একটা প্রশ্ন ইনশাল্লাহ ভাগ্যে আছে। ওকে, একটা প্রশ্ন আমরা এনশিওর করব। খুবই স্পেসিফিক পড়াশোনা, আজকের পড়াশোনা খুবই স্পেসিফিক। যা স্লাইডে আছে সুন্দর করে দেখবেন, প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করবেন, একটা প্রশ্ন কমন পাবেন ইজিলি। এখান থেকে একটা প্রশ্ন আমরা ইনশাল্লাহ কমন পাবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু পড়াশোনা শুরু করি, আজকের পড়াশোনা শুরু করি। আর পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা যে আপনাদের বিভিন্ন প্রশ্ন, বই পাচ্ছি না কেন, কবে পাবো, ভাইয়া আমার বইটা কি পাবো না, ইত্যাদি ইত্যাদি নিয়ে আমি আস্তে আস্তে বলবো। অধৈর্য হওয়ার কিছু নাই। আর ক্লাসের রুলস রেগুলেশন তো সব কিছু জানেন। ঠিক আছে, রুলস রেগুলেশন ব্রেক করবেন না। রুলস রেগুলেশন ব্রেক করলে খারাপ কথা বলবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা চলে যাই। ঠিক আছে, আইটেমে চলে যাই। তাহলে আমরা প্রথমেই আমরা হিসাব, হ্যাঁ, হিসাবটা অ্যাকচুয়ালি কি? তো হিসাব হচ্ছে লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ যে বিবরণী। হ্যাঁ, অর্থাৎ একটা লেনদেনকে যদি আমরা সংক্ষিপ্ত করে সেটাকে শ্রেণী অর্থাৎ ভাগ করি, তখনই আমরা হিসাব পাই। ওকে, আমরা যদি একটু উদাহরণ দিই, দেখেন, আমরা যদি একটু উদাহরণ দিই, যেমন একটা লেনদেন, হ্যাঁ, একটা লেনদেন লিখি আমি। দেখেন, যদি বলি আমরা রহিমের নিকট ক্রয়, তাই না, রহিমের নিকট ক্রয় 10,000 টাকা। ঠিক আছে ভাইয়া, রহিমের নিকট ক্রয় 10,000 টাকা। এখন এটা হচ্ছে কি, এটি হচ্ছে একটা লেনদেন, রাইট? এখন এটাকে আমি সংক্ষিপ্ত যদি করে ফেলি, কেমনে সংক্ষিপ্ত করব? রহিমের নিকট ক্রয়, তাহলে একটি হিসাব আসবে ক্রয় হিসাব, আর একটা হিসাব আসবে কি, রহিমের নিকট ক্রয় মানে ধারে, আর একটা হচ্ছে রহিম হিসাব। ওকে, রহিম এখানে কি আমার, রহিম আমাদের এখানে প্রদেয় হিসাব, রাইট?
এই দুইটা হিসাব আসছে। তাহলে দেখেন লেনদেনকে আমি কি করেছি, সংক্ষিপ্ত করে ফেলেছি। এখানে একটা লেনদেন ছিল, সেন্টেন্স একটা লেনদেন ছিল, সেটাকে সংক্ষিপ্ত করে আমি ক্রয় এবং রহিম নামে দুইটা হিসাব করে ফেলেছি। তাহলে এই জিনিসটা কি হয়ে গেল ভাইয়া, সংক্ষিপ্ত হয়ে গেল না? এখন শুধু সংক্ষিপ্তই না, এটাকে আমরা কি করব, শ্রেণী বিভাগ করব, ক্রয়গুলোকে আলাদা করব, রহিমকে আলাদা করব। অর্থাৎ ওই যে খতিয়ান করি না, খতিয়ান করেই কিন্তু হিসাবের জের নির্ণয় করা হয়। তো খতিয়ানে আমরা কি লিখি, ক্রয় হিসাব, তার আন্ডারে অনেকগুলো লিখি যে সকল লেনদেনে যেখানে যেখানে ক্রয় আছে সেগুলোকে আমরা আলাদা করে ফেলি, যেখানে রহিম হিসাব আছে আলাদা করে ফেলি, যেখানে নগদান হিসাব আছে আলাদা করে ফেলি। ওকে, তাহলে লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ যে বিবরণী তাকে আমরা কি বলবো ভাইয়া, হিসাব বলবো। ক্লিয়ার? কিছু কি বলছেন, কিছু দেখতে পাচ্ছি না মানে? কেন দেখতে পাবেন না ভাই? তাহলে লেনদেনের সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণীকে আমরা কি বলবো, হিসাব বলবো। ঠিক আছে, বই পাইনি আন্দাজে কমেন্ট করবেন না, ঠিক আছে? বই পাননি, বই নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। আমি বলেছি ক্লাসে মনোযোগ দেন, ক্লাসে যেটা নিয়ে আলোচনা হবে এর বাইরে একটা কথা শুনতে চাই না, ঠিক আছে? এর বাইরে একটা কথা বললে খারাপ কথা শুনবেন, আমি বলে দিচ্ছি। ক্লাসে যেই স্টেটে কথা হচ্ছে এটার মধ্যে থাকবেন সবাই। ওকে, বই পাননি কি পাননি আমি বলেছি না, ক্লাসের ফাঁকে ফাঁকে আমি সবকিছু সমাধান দেব। যেটা নিয়ে কথা হবে সেটাতে ফোকাস করবেন, এর বাইরে একটা কথা শুনতে চাই না, ঠিক আছে? তাহলে আমরা লেনদেনকে সংক্ষিপ্ত করে যদি আমরা শ্রেণী বিভাগ করি, অর্থাৎ আলাদা আলাদা করে যদি আমি কি করি, জের নির্ণয় করি, তাহলে তাকে আমরা কি বলবো, হিসাব বলবো। ঠিক আছে? তাহলে এখন ভাইয়া হিসাবের আমাদের কি আসবে, হিসাব কাকে বলে এটা আসবে, অ্যাডমিশন টেস্টে হিসাব কাকে বলে এটা আসবে না, ঠিক আছে ভাইয়া? তাহলে আসবেটা কি, আসবে আমাদের হিসাবের প্রকারভেদ, আমাকে খুব ভালো করে পড়তে হবে। ওকে, তাহলে আমরা এখন চলে যাব হিসাবের প্রকারভেদে। ঠিক আছে, দেখি তাহলে ভাই হিসাবের যদি প্রকারভেদে আমরা যাই, হিসাবকে আবার দেখেন সনাতন এবং আধুনিক দুই ভাগে ভাগ করা হয়েছে, সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি। আমরা যে 9-10-এ পড়ে এসেছি হিসাব, এগুলো কিন্তু আমরা আধুনিক পদ্ধতিতে পড়ে এসেছি। ঠিক আছে ভাইয়া? এখন সনাতন পদ্ধতি কি আমাদের জন্য ইম্পর্টেন্ট? উত্তর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো সনাতন পদ্ধতি থেকে প্রশ্ন করবে না বা করে না সাধারণত। কিন্তু ভাইয়া রাবি এবং গুচ্ছতে যারা পরীক্ষা দিবেন, রাবি এবং গুচ্ছ কিন্তু সনাতন পদ্ধতি থেকে প্রশ্ন করে থাকে। আর আমরা একটাই পড়া দিব, এক পড়াতে সব ইউনিভার্সিটি কাভার হবে, সেই কারণে আমাদের সনাতন পদ্ধতিটা শিখতে হবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণত সনাতন থেকে প্রশ্ন করে না, বিগত 7-8 বছর বা 10 বছরে করেনি, তার আগে কিন্তু করেছে। আবার বলাও যায় না, দিয়ে দিতে পারে। কিন্তু রাবি এবং গুচ্ছ এখনো সনাতন পদ্ধতি থেকে তারা প্রশ্ন করে থাকে, সেই কারণে সনাতনটা আমাদেরকে জানতে হবে। ওকে, তাহলে আমরা হিসাবের প্রকারভেদে প্রথমে আমরা সনাতন পদ্ধতিতে হিসাবের প্রকারভেদটা শিখবো। ক্লিয়ার? দেখি তাহলে ভাইয়া দেখেন হিসাবের প্রকারভেদে যদি আমরা আসি, তাহলে দেখেন সনাতন পদ্ধতিতে সাধারণত হিসাব হচ্ছে দুই প্রকার সনাতনে। কি কি? নাম্বার 1 হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, আরেকটা হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। ওকে, ব্যক্তিবাচক হিসাব, অব্যক্তিবাচক হিসাব। কখনো আসবে না যে হিসাব কত প্রকার, সনাতনে হিসাব কত প্রকার এটা কখনো আসবে না। দিবে কি, কোনটি কোন হিসাব আমাকে চিনতে হবে, কোনটা ব্যক্তিবাচক কোনটা অব্যক্তিবাচক। ওকে, এখন দেখেন ব্যক্তিবাচক দ্বারা আপনি কি বুঝতে পারছেন, এখানে ব্যক্তি থাকবে, কি থাকবে, ব্যক্তি থাকবে। ওকে, ব্যক্তি মানে কি, মানুষ থাকবে। ঠিক আছে, মানুষ থাকবে। এখন দেখেন ব্যক্তিবাচক হিসাবের মধ্যে আমরা পাচ্ছি কি, দেনাদার, পাওনাদার, মূলধন, ঋণ, সকল অগ্রিম বকেয়া, যাই হোক এগুলো আমি বুঝাচ্ছি। দেখেন মনে রাখবেন সাধারণত ব্যক্তিবাচক হিসাব দুই প্রকার, সাধারণত। ঠিক আছে, ব্যক্তিবাচককে দুইটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। তো সাধারণত ব্যক্তিবাচক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে দেনাদার, আরেকটা হচ্ছে পাওনাদার। ঠিক আছে, মনে রাখবেন সাধারণত ব্যক্তিবাচক হিসাব দুই প্রকার, একটা হচ্ছে দেনাদার আর আরেকটা হচ্ছে পাওনাদার। ক্লিয়ার ভাইয়া? সাধারণত ব্যক্তিবাচক দুই প্রকার, একটা দেনাদার একটা পাওনাদার। এবার এখান থেকে একটা প্রশ্ন আসে, কি জানেন, ব্যক্তিবাচক হিসাবের ডেবিট জের দ্বারা কি নির্দেশ করে, কি জের, ডেবিট জের দ্বারা কি নির্দেশ করে? ভাইয়া ব্যক্তিবাচক হিসাব মানে দেনাদার আর পাওনাদার। এখন আমাকে বলেন তো দেনাদার মানে কি, ডেবিট না? দেনাদার তো ডেবিট না ভাইয়া, আর পাওনাদার কি, ক্রেডিট না? এটাই তো শিখে এসেছি আমরা, রাইট? দেনাদার ডেবিট, পাওনাদার ক্রেডিট। তো সেই জন্য মনে রাখবেন ব্যক্তিবাচক হিসাবে ডেবিট জের দ্বারা দেনাদারকে নির্দেশ করে, কাকে, দেনাদারকে। আর ব্যক্তিবাচক হিসাবের ক্রেডিট জের, কি জের ভাইয়া, ক্রেডিট জের দ্বারা নির্দেশ করে কাকে, ক্রেডিট জের দ্বারা নির্দেশ করে পাওনাদারকে। মনে থাকবে এটা? বলেন, এটা কি মনে থাকবে? বলেন তো ভাইয়া আমাকে।
এটা কি মনে থাকবে? তাহলে এটা কোন পদ্ধতি শিখছি আমরা শিখছি সনাতন পদ্ধতি। ওকে, তাহলে সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাবের ডেবিটস এর মানে দেনাদার, আর ব্যক্তিবাচক হিসাবের ক্রেডিটস এর মানে হচ্ছে পাওনাদার। মনে থাকবে সবার? ইয়েস অর নো ভাইয়া বলেন তো? দুর্জয় সমী লাস্ট ওয়ার্নিং, ঠিক আছে? যেটা পড়াচ্ছি সেটা মাথার মধ্যে ঢোকান। সোনালী ব্যাংক কেমনে ব্যক্তিবাচক হয় আমি পড়াইছি, এইসব হ্যাবিট চেঞ্জ করতে হবে, করে আসতে হবে। ওকে, সোনালী ব্যাংক কেমনে ব্যক্তিবাচক হয় সেটার উত্তর পাবেন, আমি তো সেখানে যাইনি এখনো। ঠিক আছে, ঠিক আছে, আমি সেখানে এখনো যাইনি, সো এটা নিয়ে কথা বলবেন না। আপনার সব প্রশ্নের উত্তর আছে, আপনার মতো 11টা ব্যাচ পার করেছি, তো আমি জানি যে আপনার মনে কি প্রশ্ন আসবে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, সব প্রশ্নের উত্তর দেবো। বারবার বলছি, যেই জিনিস পড়াবো সেই জিনিসে ফোকাস করেন, এর বাইরে কোনো কথা শুনতে চাই না, এর বাইরে কোনো কোশ্চেন দেখতে চাই না। ক্লিয়ার? নেট আমার প্রবলেম না আপনার প্রবলেম আমি তো জানি না, ঠিক আছে? এগুলো আলতু ফালতু কথা বলবেন না। নেট প্রবলেম হলে বের হয়ে আবার ঢুকবেন, দিয়ে যদি দেখেন যে প্রবলেম, দ্যাট মিনস আপনার প্রবলেম। ওকে, ক্লাসের মাঝে মানে কি বলবো বলেন, ক্লাসের মধ্যে আমরা ক্লাসে থাকবো, ঠিক আছে? এর বাইরে কোনো প্রশ্ন আমি দেখতে চাই না। আপনার সব প্রশ্নের উত্তর পাবেন, ক্লাস যখন শেষ হয়ে যাবে দেন কোন প্রশ্নের উত্তর আপনি পাননি সেটা আমাকে বলবেন যে স্যার কি। তাহলে ক্লিয়ার এই পর্যন্ত ভাইয়া? ব্যক্তিবাচক দুই প্রকার, দেনাদার আর পাওনাদার। দেনাদার ডেবিট জের প্রকাশ করে, পাওনাদার ক্রেডিট। বিগত সালে অনেক প্রশ্ন এসেছে, ব্যক্তিবাচক হিসাবে ডেবিট জের দ্বারা কি নির্দেশ করে? উত্তর দেনাদার। ব্যক্তিবাচক হিসাবে ক্রেডিট জের দ্বারা কি নির্দেশ করে? পাওনাদার। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। ওকে, আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। এবার আসি, তাহলে গেল আমাদের। এখন হচ্ছে ভাইয়া অব্যক্তিবাচক হিসাব কি? অব্যক্তিবাচক মানে হচ্ছে যারা ব্যক্তি না তারাই হচ্ছে অব্যক্তিবাচক। যেমন দেখেন, বাস্তব বা সম্পত্তিবাচক হিসাব। ভাইয়া আসবাবপত্র কি ব্যক্তি? আপনাকে যদি বলে আসবাবপত্র, আসবাবপত্র কি ব্যক্তি? না, আসবাবপত্র ব্যক্তি না, আসবাবপত্র কি বস্তু, সেজন্য একে আমরা কি বলছি? অব্যক্তিবাচক হিসাব। আপনার একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে সনাতন পদ্ধতিতে সম্পত্তি না, এটাকে আমরা কি বলবো? অব্যক্তিবাচক হিসাব বলবো। আবার দেখেন নামিক হিসাব, এই নামিক হিসাব আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সনাতন পদ্ধতিতে নামিক হিসাব বলে একটি হিসাব আছে, নামিক হিসাব। এই নামিক হিসাবকে ইংরেজিতে বলা হয় নমিনাল অ্যাকাউন্ট। কি বলা হয় ভাইয়া? নমিনাল অ্যাকাউন্ট। সবাই নোট করেন, নমিনাল অ্যাকাউন্ট। ওকে, এখন এই নামিক হিসাব আবার কয় প্রকার? নামিক হিসাব আবার দুই প্রকার। নাম্বার 1 হচ্ছে আয়, আর নাম্বার 2 হচ্ছে ব্যয় হিসাব। তার মানে একটা জিনিস মনে রাখবেন, সনাতন পদ্ধতিতে আয় এবং ব্যয় দুইটাকে একসাথে বলা হয় নামিক হিসাব। নামিক হিসাবের ইংরেজি হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। এই পর্যন্ত কি ক্লিয়ার ভাইয়া? বলেন, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? এই পর্যন্ত কি ক্লিয়ার ভাইয়া? তাহলে নামিক হিসাব মানে হচ্ছে আয় এবং ব্যয়। এই আয় আর ব্যয়কে একসাথে কোন পদ্ধতিতে ভাইয়া? একসাথে সনাতন পদ্ধতিতে, তাই না ভাইয়া? একসাথে সনাতন পদ্ধতিতে বলা হয় নামিক হিসাব। এখন আমাকে ভাইয়া একটু কষ্ট করে বলতে হবে, আয় কোন জের প্রকাশ করে, ডেবিট জের না ক্রেডিট জের? আমরা সবাই জানি আয় হচ্ছে ক্রেডিট জের প্রকাশ করে, আর ব্যয় হচ্ছে ডেবিট জের প্রকাশ করে। তো এখান থেকেও একটা প্রশ্ন আসে, কি প্রশ্ন জানেন? এখান থেকে প্রশ্ন আসে, নামিক হিসাবের ক্রেডিট জের দ্বারা কি নির্দেশ করে? তাহলে নামিক হিসাবের ক্রেডিট জের দ্বারা আয় নির্দেশ করে। নামিক হিসাবের ডেবিট জের দ্বারা কি নির্দেশ করে? নামিক হিসাবের ডেবিট জের দ্বারা ব্যয় নির্দেশ করে। কনসেপ্ট কি ক্লিয়ার ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছেন? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন এটা? তাহলে আয় আর ব্যয়কে একসাথে সনাতন পদ্ধতিতে নামিক হিসাব বলবো। নামিক হিসাবের ক্রেডিট জের মিনস আয়, আর নামিক হিসাবের ডেবিট জের মিনস হচ্ছে ব্যয়। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি? এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি ভাইয়া? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর জিএসটি অ্যান্ড আরইউ। আরইউ এবং জিএসটি তে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই কনসেপ্ট। ওকে, ভেরি গুড। এবার আমরা তাহলে নেক্সটে যাই। দেখেন, ব্যক্তিবাচককে আবার তাদের প্রকৃতি অনুসারে, কি অনুসারে ভাইয়া? ব্যক্তিবাচককে তাদের প্রকৃতি অনুসারে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? দেখেন প্রকৃতি অনুসারে কেমনে আমরা ভাগ করব। দেখেন, ব্যক্তিবাচককে আবার তাদের প্রকৃতি অনুসারে আমরা 3 ভাগে ভাগ করছি। স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। ভাইয়া স্বাভাবিক ব্যক্তি মানে কি? স্বাভাবিক ব্যক্তি মানে মানুষ না, আপনি আমি, অর্থাৎ আপনার নাম আমার নামে যদি কোনো হিসাব হয় তাহলে সেটি হবে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। যেমন কে আছে দেখি,
কে আছে এখানে? রুটন আছে, সানজিদা আছে, রাকিব আছে, ফারিয়া আছে, সুমাইয়া আছে, তারপরে কে আছে? তুলিকা আছে। তো এদের নামে যদি কোনো হিসাব বলে, তুলিকা হিসাব, রুটন হিসাব, তারপরে কে আছে? রাকিব হিসাব, এইরকম যদি হিসাব বলে, তাহলে কি তারা স্বাভাবিক মানুষ না? সেই জন্য তখন তাদেরকে আমি বলবো স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। কি বলবো ভাইয়া? স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব বলবো। যেমন দেখেন, রহিম, করিম মানুষের নাম, বাংলা কথায় যদি মানুষের নাম থাকে সেটি কি হবে? স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব হবে। ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত ভাইয়া? ওকে, এবার আসেন দেখেন কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। কৃত্রিম ভাইয়া, কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। ম্যানেজমেন্টে একটা জিনিস পড়েছিলেন, কোম্পানি হচ্ছে চিরন্তন অস্তিত্ব সম্পন্ন কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। কৃত্রিম মানে কি ভাইয়া? কৃত্রিম মানে হচ্ছে মানুষ না হয়েও মানুষের ন্যায় কাজ করতে পারে কোম্পানি, সেজন্য কোম্পানিকে আমরা বলি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। সেজন্য মনে রাখবেন, কোন প্রতিষ্ঠানের নাম যদি থাকে, কার নাম? প্রতিষ্ঠানের নাম। যেমন সোনালী ব্যাংক হিসাব, রূপালী ব্যাংক হিসাব, রহিম অ্যান্ড ব্রাদার্স, মেসার্স রহিম এন্টারপ্রাইজ, এগুলো কি? এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের নাম। তো কোন প্রতিষ্ঠানের নাম যদি থাকে, কার নাম ভাইয়া? কোন প্রতিষ্ঠানের নাম যদি থাকে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব বলবো। কনসেপ্ট কি ক্লিয়ার ভাইয়া সবাই? বলেন তো। সোনালী ব্যাংক হিসাব, এসিআই হিসাব, সবাই কি বুঝতে পেরেছেন আমার কথা? সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে কৃত্রিম ব্যক্তিবাচক হিসাবটা কি সবাই বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন। স্বাভাবিক মানুষের নাম কি হবে? স্বাভাবিক ব্যক্তিবাচক। যদি কোনো কোম্পানির নাম, কোনো প্রতিষ্ঠানের নাম, কোনো দোকানের নাম, কোনো ব্যবসায়ের নামে যদি হিসাব হয়, সনাতন পদ্ধতিতে তাকে বলবো কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, মানুষ না হয়ে মানুষের মতো কাজ করে, রাইট? গেল। এখন আমাকে বলেন তো, এই যে একটু আগে একটা ছেলে কমেন্ট করলো, স্যার সোনালী ব্যাংক কেমনে হয়, ওই সময় কি ওই ছেলেটার কমেন্টটা করা উচিত হয়েছিল? বা আপনিও যদি ক্লাসে থাকেন তাহলে কি আপনার এই কমেন্টটা করা উচিত হয়েছিল? দুর্জয়, বলেন তো আপনি ভাইয়া। সময়ের কাজ সময়ে করতে হবে। হ্যাঁ, অস্থির হওয়ার কিছু নাই, কারণ আমি জানি যে আপনার মাথায় কি প্রশ্ন আসবে। ঠিক আছে, আপনার মাথায় কি প্রশ্ন আসবে জানি। যখন যেটা করার তখন সেটা করতে হবে ভাইয়া, ওকে? তো মন খারাপ করবেন না। হ্যাঁ, অ্যাডমিশনে চান্স পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনার মাঝে যত নেগেটিভ আবল তাবল চিন্তাভাবনা আছে, আচার ব্যবহার আছে, সেগুলোকে চেঞ্জ করতে হবে। ইউনিভার্সিটি টেস্টে আমি একটা কথা বলি, এই কথাটা অনেক মূল্যবান। ইউনিভার্সিটি টেস্টে কিন্তু শুধুমাত্র আপনি কতটুকু জানেন এটা বিচার হয় না। এটা বিচার হয় আপনি ইউনিভার্সিটিতে পড়ার যোগ্য কিনা, সেটাও বিচার হয়। ইউনিভার্সিটিতে কিন্তু সবাই যাইতে পারে না। আপনার আচার ব্যবহার, মেন্টালিটি সব কিন্তু বিচার হয়। কেমনে জানেন? কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো আপনার কোনো বই থেকে কমন পড়বে না। কিছু প্রশ্ন থাকবে আপনাকে অনেক চিন্তা করে উত্তর দিতে হবে। কিছু প্রশ্ন আসবে সেটা হচ্ছে পুরাপুরি আপনার মেন্টালিটিকে টাচ করে উত্তর করতে হবে। কিছু প্রশ্ন আসবে, গুচ্ছের প্রশ্ন, এক পেজের মধ্যে 100টা প্রশ্ন দিয়ে দিবে। রাবির প্রশ্ন এক পেজে 100টা প্রশ্ন দিয়ে দিবে। তো এগুলো দিয়ে কিন্তু পড়াশোনার পাশাপাশি সাইকোলজি টেস্টও হয়, পার্সোনালিটি টেস্টও হয়, বুঝছেন? এটা আমার কথা না, ইউনিভার্সিটির টিচারদের কথা, ওকে? ইউনিভার্সিটিতে কিন্তু সবাই যাইতে পারে না। তো সেই জন্য ধৈর্যশীল হইতে হবে, ধৈর্যশীল হইতে হবে, পজিটিভ থাকতে হবে অলওয়েজ, ঠিক আছে? না হলে কিন্তু হবে না ভাইয়া, ঠিক আছে? এখন কথাগুলো টিচারদের শুনতে অনেক কড়া লাগবে, কিন্তু আসলে বাস্তবতা, আপনার ভালোর জন্যই বলছি, এটা নিজেকে চেঞ্জ করে ফেলতে হবে। গতকাল 200+ মানুষকে রিপ্লাই দিয়েছি, বলেছিলাম পড়াশোনা কিভাবে শুরু করতে হবে। হ্যাঁ, 200+ মানুষকে রিপ্লাই দিয়েছিলাম, ঠিক আছে? তো 200+ মানুষকে যখন আমি রিপ্লাই দিই তখন যেটা কি হয়েছে জানেন? তখন হচ্ছে এই যে আপনাকে আমি তাও বোঝাতে ব্যর্থ হয়েছি। হ্যাঁ, পরীক্ষা দিয়েছিলাম তাই প্রশ্ন করলাম, আপনাকে আমি বোঝাতে ব্যর্থ হয়েছি, সরি টু সে, ঠিক আছে? আপনাকে আমি বোঝাতে ব্যর্থ হয়েছি, আপনি বুঝবেন না কোনোদিন। আপনাকে আমি যে পয়েন্টে বোঝাতে চাচ্ছি ওটা আপনি জীবনে বুঝবেন না, আর বোঝানো যাবে না আপনাকে। তো গতকালকে যখন আমি করি তখন কি হয়েছে জানেন? তখন হচ্ছে অনেকে প্রশ্ন করেছে, স্যার পড়াশোনায় মন বসছে না, কি করব? এটার কোনো সলিউশন আছে ভাইয়া? বলেন তো, এটার কোনো সলিউশন আছে? পড়াশোনায় আপনার মন বসছে না, আপনাকে পড়তে ভালো লাগছে না, আমার কি ভাই? আপনাকে পড়তে না ভালো লাগলে আমি কি করব? আপনাকে কি আমি আদর যত্ন করে ওষুধ লিখে দিয়ে কি আপনাকে পড়াবো? বলেন তো। কড়া ভাষায় রিপ্লাই দিয়েছি না কয়জনার? আপনাকে পড়তে কেন ভালো লাগবে না? 50,000 পরীক্ষা দিবে, সিট সারা বাংলাদেশে 5,000। আপনি না পড়লে কার কি? আমার কি না আপনার কি ভাই? আমার কিছু? ইউনিভার্সিটির কিছু যে আপনাকে জোর করে নিয়ে এসে মন বসাবে? মন বসছে না মিনস আপনি কোনো লাইনেই নাই।
1000-এর উপরে ভর্তি, ক্লাস করছে 200 জন, তার মানে কি ভাই? অর্ধেক গেছে গা। হয়তো আর 200 মানুষের সমস্যা, ইলেকট্রিসিটি নাই, ঝামেলা, অর্ধেক আগে আউট। বাস্তবতা বুঝতে হবে, এত সহজ না। অনেক স্টুডেন্ট দেখবেন কলেজে পাত্তাই দেননি, চান্স পেয়ে বসে আছে, আর আপনি চান্স পাননি। বাস্তবতা। সেকেন্ড টাইমাররা অনেক আছে তো এটা বলতে পারবে। হ্যাঁ, সেকেন্ড টাইমাররা অনেকে আছে, বলতে পারবে। ইনবক্সে রিপ্লাই দিয়েছেন, ইনবক্সে মেসেজ দিয়েছেন, রিপ্লাই পাইনি। নির্দিষ্ট টাইমের মধ্যে দিলে অবশ্যই রিপ্লাই পাবেন, যখন তখন তো রিপ্লাই দেবো না, আমাদের তো দিন সংসার আছে, সবকিছু করে চলতে হয়, তাই না? সময়ে রিপ্লাই দিয়ে দিব চোখের সামনে পড়লে। ওকে, তাহলে চলে যাই। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এরপরে আসে দেখেন প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব দেখেন, সহজে মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট সবচেয়ে। প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব আপনারা অনেকে ভুল করবেন। যেমন দেখেন মূলধন, ভাইয়া সনাতন পদ্ধতিতে তো মালিকানা সত্ত্ব হিসাব নাই। আমরা জানি মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব আধুনিকে, কিন্তু সনাতন পদ্ধতিতে তো মালিকানা সত্ত্ব হিসাব নাই। ভাইয়া ঋণ, সনাতন পদ্ধতিতে কি ঋণ হিসাব আছে? উত্তর হচ্ছে না। এই যে মূলধন, ঋণ, এদেরকে আমরা বলবো প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। ভাইয়া কেন? এরা হচ্ছে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির প্রতিনিধি হয়ে কাজ করে আপনার ব্যবসায়ে। যেমন মূলধন, মূলধন কে দেয়? মূলধন দেয় হচ্ছে মালিক। মূলধন কে দেয়? মালিক দেয়। তো মালিক কি ব্যক্তি না ভাইয়া? অর্থাৎ মূলধনটা আপনার প্রতিষ্ঠানে ব্যক্তির হয়ে কাজ করছে, ব্যক্তির ন্যায় প্রতিনিধিত্ব করছে। সে কারণে আমরা মালিককে বলবো প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। ক্লিয়ার? ঋণ, ভাইয়া ঋণ কে দেয়? ঋণ দেয় ব্যাংক। কোন ব্যাংক? সাপোজ সোনালী ব্যাংক। ভাইয়া সোনালী ব্যাংক কোন হিসাব? ব্যক্তিবাচক হিসাব। দ্যাট মিনস এই ঋণটা আপনার কি হচ্ছে? ব্যাংকের হিসাবে কাজ করছে না, ব্যাংকের প্রতিনিধিত্ব করছে না। সেই কারণে আমরা ঋণ, মূলধন, এদেরকে আমরা বলবো প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? বলেন, সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচকের ব্যাপারটা, প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচকের বিষয়টা কি বুঝতে পেরেছেন? প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাবেরটা বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন, প্রতিনিধিত্বমূলক কি বুঝতে পেরেছেন? তাহলে বলেন তো মূলধন, মূলধন কি হিসাব ভাইয়া? মূলধনকে আমরা বলছি প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব, রাইট? মূলধন কি? মূলধন প্রতিনিধিত্ব। কেন? মূলধন কে দেয় ভাইয়া? মালিক দেয়। তো মালিক কে? মালিক হচ্ছে মানুষ না, ব্যক্তিবাচক না? তার মানে দেখেন এই মানুষের হয়ে কাজ করছে কে? মূলধন আমার ব্যবসাতে। দ্যাট মিনস মূলধনকে, মূলধন মালিকের প্রতিনিধিত্ব করছে, মালিক একজন ব্যক্তি, তাই মূলধনকে আমরা সনাতনে বলবো প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? বলেন। ওকে, তাহলে মনে রাখবেন মূলধন, ঋণ, এছাড়া কোনো আয় অথবা ব্যয়, আয় এবং ব্যয়ের আগে যদি কি থাকে? অগ্রিম এবং বকেয়া থাকে। অর্থাৎ কোনো আয় আর ব্যয়ের আগে যদি অগ্রিম বকেয়া থাকে, সেগুলো হবে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। কোন পদ্ধতিতে? সনাতন পদ্ধতিতে। মনে থাকবে ভাইয়া, এখানে সব লেখা আছে। দেখেন বকেয়া, বেতন, বেতন কি হিসাব? ব্যয় হিসাব। তার আগে কি আছে? বকেয়া আছে, সেজন্য প্রতিনিধিত্বমূলক। অগ্রপ্রদত্ত ভাড়া, অগ্রপ্রদত্ত মানে কি ভাইয়া? অগ্রিম। তাহলে অগ্রিম আছে কার আগে? ভাড়ার আগে, অর্থাৎ ব্যয়ের আগে কি আছে? অগ্রিম আছে। বিলম্বিত বিজ্ঞাপন, ভাইয়া বিলম্বিত বিজ্ঞাপন মানে কি বলেন তো? বিলম্বিত বিজ্ঞাপন মানে হচ্ছে অগ্রিম, বিলম্বিত মানে হচ্ছে অগ্রিম, আগেই দিয়ে দিয়েছেন, তাহলে অগ্রিম ব্যয় এটা। তাহলে এটাও কি হবে ভাইয়া? এটাও আমাদের প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব হবে। বোঝা গেছে ভাইয়া? সবাই বলেন তো, সবাই কি বুঝতে পেরেছেন? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে এই উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে ভাইয়া, এই উদাহরণগুলো থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষায়। ক্লিয়ার? স্লাইড দিয়ে দিব, পড়লেই হবে। অ্যাকাউন্টিং এর স্লাইডে যা থাকবে আর আমার মুখ থেকে যা বের হবে, এর বাইরে আর কিছু লাগবে না। ওকে? আর পরীক্ষার আগে ফাইনাল সাজেশন যা দিব। ক্লিয়ার? ওকে, নেক্সটে যাই আমরা। তাহলে আমাদের সনাতন কমপ্লিট। আমাদের কি কমপ্লিট? সনাতন কমপ্লিট। ঠিক আছে, সনাতন কত পার্সেন্ট ইম্পর্টেন্ট ভাইয়া? সনাতন 50% ইম্পর্টেন্ট। ওকে, 50% ইম্পর্টেন্ট সনাতন। ওকে, আর ইউ অ্যান্ড জিএসটির জন্য। ক্লিয়ার ভাইয়া? ওকে, এবার আমরা আসি।
এবার আমরা আধুনিক পদ্ধতিতে আসি, ঠিক আছে? আধুনিক পদ্ধতি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এখান থেকে ধরে নিবেন এটা 100% ইম্পর্টেন্ট। ওকে, ডিইউ, আরইউ, জিএসটি, জেইউ সব জায়গায় প্রশ্ন আসবে। এখান থেকে 100% প্রশ্ন আসবে। আপনি ধরেই নিবেন এখান থেকে প্রশ্ন আসবে, আপনি ধরেই নিবেন এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখি। আপনারা সবাই জানেন যে আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে কয় প্রকার? 5 প্রকার, তাই না ভাইয়া? আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার। তো এখানে কাকে বলে না বলে এগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি, এগুলো বাড়িতে পড়বেন। যে সম্পদ কাকে বলে না বলে, দায় কাকে বলে, এগুলো বাড়িতে পড়বেন আপনারা। আধুনিক পদ্ধতিতে যে হিসাব 5 প্রকার, সেই 5 প্রকার হিসাব হচ্ছে দেখেন সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয়, ঠিক আছে? তো এগুলো কাকে বলে এগুলোর সকল উদাহরণগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এগুলো আপনারা বাড়িতে পড়বেন, এগুলো অ্যাকচুয়ালি বোঝানোর কিছু নাই, ঠিক আছে? খালি আমি দায় নিয়ে একটু কথা বলি। দেখেন দেখেন এগুলো আপনারা বাড়িতে পড়বেন, পড়লেই বুঝতে পারবেন। দেখেন ব্যবসা, মালিক, মালিক ব্যতীত অন্য কেউ, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, ঠিক আছে? ভালো করে বোঝার ট্রাই করেন। আচ্ছা দেখেন, এখন দেখেন মালিককে আমরা কি বলছি? দ্বিতীয় পক্ষ, বা এটাকে আমরা বলি অন্ত, ঠিক আছে? অন্তদায় বলি এটাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন মালিক যদি ব্যবসায়ের কাছে কোনো কিছু পায়, অর্থাৎ মালিকের যদি কোনো দাবি ব্যবসার কাছে থাকে, তাহলে আমরা তাকে বলবো মালিকানা সত্ত্ব। বুঝতে পেরেছেন? তাহলে তাকে আমরা কি বলবো? মালিকানা সত্ত্ব বলবো। অর্থাৎ মালিক যদি ব্যবসা থেকে কিছু পেয়ে থাকে, তাকে আমরা বলবো মালিকানা সত্ত্ব। ওকে ভাইয়া? আর মালিক বাদে অন্য কোনো তৃতীয় পক্ষ যদি ব্যবসা থেকে কোনো কিছু পায়, তাহলে তাকে আমরা বলবো দায়, বা এটাকে আমরা বলবো বহিদায়। মনে থাকবে ভাইয়া? বলেন, মালিক যদি ব্যবসা থেকে কোনো কিছু পায়, অর্থাৎ ব্যবসার উপরে যদি মালিকের কোনো দাবি থাকে, অর্থাৎ ব্যবসার উপরে মালিকের কোনো দাবি থাকলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো মালিকানা সত্ত্ব বা অন্তদায়। মালিকানা সত্ত্বের আরেকটা নাম অন্তদায়। ওকে, আর মালিক বাদে দুনিয়ার সকল যত পক্ষ আছে তাদেরকে আমরা বলছি তৃতীয় পক্ষ। তাহলে মালিক ব্যতীত অন্য কেউ, তাদেরকে আমি কি বলছি? তৃতীয় পক্ষ। তাহলে মালিক ব্যতীত অন্য কেউ কে হতে পারে? ব্যাংক হইতে পারে, আপনার জিএফ হইতে পারে, আপনার বিএফ হইতে পারে, আপনার শ্বশুর হইতে পারে, আপনার বন্ধু হইতে পারে, ঠিক আছে? আপনার জাস্ট ফ্রেন্ড হইতে পারে, আপনার বেস্ট ফ্রেন্ড হইতে পারে, দেনাদার হইতে পারে, ঠিক আছে? সরি, দেনাদার না তো, পাওনাদার হইতে পারে। ওকে, তাহলে এরা যদি ব্যবসার কাছ থেকে কোনো কিছু পায়, তাহলে তাদেরকে আমি কি বলবো? তাদেরকে আমি বলবো দায় হিসাব। ওই দায় হিসাবের আরেকটা নাম বহিদায়। তাহলে কি সবাই বুঝতে পেরেছি আমরা? তাহলে কি আমরা সবাই বুঝছি ভাইয়া? বলেন, কি ব্যাপার, ঘুমাই গেলেন কেন সবাই ভাই? তাহলে মালিক ব্যবসাতে কোনো কিছু পাইলে, ব্যবসা থেকে মালিক কোনো কিছু পাইলে বা মালিকের দাবি থাকলে অন্তদায়, মালিকানা সত্ত্ব। মালিক ব্যতীত দুনিয়ার যত মানুষ, যত প্রতিষ্ঠান যদি ব্যবসা থেকে কোনো কিছু পায়, তাহলে তাকে আমরা বলবো দায় বা বহিদায়। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? ওকে ওকে, আমার আচরণে কেউ কষ্ট পাইন না মাঝে মধ্যে, ঠিক আছে? কষ্ট দেওয়ার জন্য খারাপ ব্যবহার করি না, আপনার ভালোর জন্য করি। আচ্ছা, এবার আসি। দেখেন এই যে এই লাইনটা একটু ইম্পর্টেন্ট। ওকে, এই লাইনটা ইম্পর্টেন্ট। আমি সামনের দিনে ম্যাথ করাবো, ম্যাথ করাইতে এই ওয়ার্ডগুলো আপনাকে জানতে হবে, ঠিক আছে? দেখেন, প্রতিষ্ঠানের দায়কে বহিদায়, তৃতীয় পক্ষের দায় ইত্যাদি নামে অভিহিত করা হয়, ঠিক আছে ভাইয়া? তাহলে বহিদায় মানে কি বুঝবো? বহিদায় মানে আমরা এল বুঝবো। এল মানে কি ভাইয়া? এল মানে লাইবিলিটি, যেটাকে আমরা কি নামে জানি? যেটাকে আমি দায় নামে জানি। ওকে ভাইয়া? বা তৃতীয় পক্ষের দায়ও বলি, ঠিক আছে ভাইয়া? তাহলে এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। ওকে, সবাই বুঝছি ভাইয়া? সবাই বুঝতে পেরেছে? ওকে, নেক্সটে যাই আমরা। হ্যাঁ, নেক্সটে দেখেন মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। মালিকানা সত্ত্ব হচ্ছে ভিভিআই, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মালিকানা সত্ত্ব। দেখেন
প্রতিষ্ঠানের মোট সম্পদের উপরে মালিকের দাবি, ভাইয়া একটু আগে বললাম না, মালিকের যদি কোনো দাবি থাকে প্রতিষ্ঠানের উপরে, মালিকের দাবি, মালিকের পাওনা যদি থাকে প্রতিষ্ঠানের উপরে, তাকে আমরা কি বলবো? মালিকানা সত্ত্ব বলবো। ওকে, তাহলে মালিকের দাবি বা মালিকের পাওনাকে কি বলে ভাইয়া? বা অধিকার, পাওনা অধিকারকে আমরা মালিকানা সত্ত্ব বলবো। যেমন মূলধন হিসাব, নিট আয়, সাধারণ সঞ্চিতি ইত্যাদি। ভাইয়া এই যে বারবার ভুলে যাই, মনে রাখবেন সাধারণ সঞ্চিতি মালিকানা সত্ত্ব হিসাব। ওকে, যাদের একটু ব্যারাম আছে ভুলে যাই ভাইয়া, মালিকানা সত্ত্ব হিসাবগুলো আমার মনে থাকে না, তারা এই যে এই লিস্টটা আল্লাহর নাম করে গুলে খেয়ে নেবেন। ওকে, এর বাইরে কোনো মালিকানা সত্ত্ব হিসাব নাই। মূলধন, শেয়ার মূলধন, সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, সংরক্ষিত মুনাফা, এটার আবার একটা নাম আছে জমাকৃত মুনাফা, পুঞ্জীভূত মুনাফা, একই কথা। সাধারণ সঞ্চিতি, মূলধন সঞ্চিতি, শেয়ার প্রিমিয়াম বা শেয়ার অধিহার, এই সবগুলোই হচ্ছে ভাইয়া মালিকানা সত্ত্ব হিসাব। ওকে, এই সবগুলোই হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। মনে থাকবে সবার? সবার মনে থাকবে? বলেন, সবাই বুঝতে পেরেছেন ভাইয়া? সবাই বুঝতে পেরেছেন? বলেন, সবাই বুঝছেন কিনা বলেন। গত বছরে যে জিএসটি ব্যাচটা ছিল, এরা হচ্ছে খুব ভয় পাইতো আমাকে, বুঝছেন? এদের একটু সমস্যাও ছিল, প্রথম প্রথম এসে মনে করেন যাচ্ছে তাই করা শুরু করেছে। হ্যাঁ, আপনারা তাও একটু ভালো আছেন, প্রশংসা করলে আবার গোলে যে আবার একটু ইয়া দেখায় না, উচ্ছ্বাস। তো ওরা প্রথম প্রথম ক্লাসে এসে হয়তো এখানে সেকেন্ড টাইমার কেউ কেউ থাকতেও পারে, ঠিক আছে? তো ওরা এসে মনে করেন একটু এলোমেলো করা শুরু করেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে, চান্স পাইনি শেষে। তো ওদেরকে খুব ঝাড়ি দিয়েছিলাম, খুব ভয় পাইতো ওরা। হ্যাঁ, এবং ওদের ব্যাচের রেজাল্টটাই হচ্ছে মোটামুটি সবাই মানে পার্সেন্টেজে, চান্স পাওয়ার পার্সেন্টেজে ওরাই সেরা, মানে সবচেয়ে সাকসেস রেট হচ্ছে ওই ব্যাচের ছেলে মেয়েদের, বুঝছেন? ওকে, ভয়ে কমেন্ট করেন না। ওকে, আচ্ছা, একজন প্রশ্ন করেছে, ভালো কথা ভাইয়া, দেখেন একজন প্রশ্ন করেছে যে ভাইয়া শেয়ার প্রিমিয়াম বা শেয়ার অধিহার, এই যে দেখেন শেয়ার প্রিমিয়াম, হ্যাঁ এই যে প্রিমিয়াম, ইংরেজিতে হচ্ছে প্রিমিয়াম। ওকে, বাংলা যদি একে করি আমরা তাহলে হয় শেয়ার অধিহার। একজন বলেছে ভাইয়া শেয়ার অধিহারকে আমরা এতদিন দায় হিসাবে জানতাম। ভাইয়া আপনার কাছে প্রশ্ন, শেয়ার অধিহারটা ব্যবসাতে কে প্রদান করে বলেন তো? কে প্রদান করে? কে প্রদান করে বলেন আমাকে? শেয়ার অধিহার, শেয়ার অধিহারটা কে প্রদান করে? মালিক প্রদান করে না ভাইয়া? মালিক প্রদান করে? ইয়েস অর নো বলেন তো? শেয়ার হোল্ডাররা প্রদান করে না শেয়ার অধিহার? শেয়ার কেনার সময় বেশি টাকা দেয়, তো শেয়ার কিনে কারা? শেয়ার হোল্ডাররা। শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক। তাহলে এখন আমাকে বলেন শেয়ার অধিহারের টাকা কোম্পানি থেকে কে পাবে? মালিক পাবে। তাই একটু আগে মালিকানা সত্ত্বের সংজ্ঞায় আমরা কি শিখলাম? মালিক যদি ব্যবসাতে কোনো কিছু পায় তাকে আমরা মালিকানা সত্ত্ব বলবো। তাহলে এখন আমাকে বলেন শেয়ার অধিহারকে কি আমরা দায় বলবো না মালিকানা সত্ত্ব বলবো? ওকে, কি বলবো ভাইয়া? মালিকানা সত্ত্ব বলবো। এখন কোন প্রকার দায়? মালিকানা সত্ত্বকে কি দায় বলি বলেন তো? অন্তদায় বলি। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা অন্তদায় বলতে পারবো, কিন্তু ডিরেক্ট আমরা দায় বলতে পারবো না। ক্লিয়ার ভাইয়া? বলেন, মালিকানা সত্ত্বের স্বাভাবিক ব্যালেন্স কি হবে ভাইয়া? বলেন, বুঝতে পেরেছেন? সবকিছুর উত্তর আছে। ওকে, সবকিছুর উত্তর আছে, তবে যে উত্তরগুলো মাথাতে ঢুকবে সেগুলোরই উত্তর করব, আর সবকিছু জানার কিন্তু দরকার নাই, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। ওকে, তাহলে আমরা কি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি ভাইয়া? আমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছি? সাধারণ সঞ্চিতি হচ্ছে নিট মুনাফা থেকে যে টাকাটা আপনি জমা করে রাখবেন, নিট মুনাফা থেকে যে টাকাটা আপনি ব্যবসাতে জমা করে রাখবেন সেটাই হচ্ছে সাধারণ সঞ্চিতি। ওকে, সাধারণ সঞ্চিতি মানে টাকা জমা করে রাখা। কই থেকে? নিট মুনাফা থেকে। এখন নিট মুনাফা ব্যবসা থেকে কে পাই? মালিক পাই। তাহলে ওই টাকাটা যদি আমি জমা করে রাখি তাহলে ওই টাকার উপরে দাবি কার থাকবে? মালিকেরই থাকবে। আর মালিকের দাবি মানে আমরা কি জানি? মালিকানা সত্ত্ব জানি। ক্লিয়ার ভাইয়া? বলেন। ওকে, অবহার যখন আসবে আমি অবহার পড়াবো, শেয়ারের চ্যাপ্টারে যখন আসবো না তখন আমরা অবহার সবহার দেখবো। ক্লিয়ার? টেনশন নিয়েন না, খালি যতটুকু বলি মাথায় রাখেন, অবহারের বিষয়টা যখন আসবে ওটা বুঝাই দিব। তাহলে এ পর্যন্ত গেল। হ্যাঁ, এবার দেখেন এ মালিকানা সত্ত্ব আবার এমন একজন ব্যক্তি, মানে আদরের সন্তান। মালিকানা সত্ত্ব হচ্ছে আমাদের আদরের সন্তান, যার অনেকগুলো নাম, বুঝছেন? এর অনেকগুলো নাম, মানে লুকা প্যাসিওলির যত আত্মীয় স্বজন ছিল সবাই একটা করে নাম দিয়ে গেছে মালিকানা সত্ত্বর, বুঝছেন? তো মালিকানা সত্ত্বের সব নামগুলো আমাকে মনে রাখতে হবে। মালিকানা সত্ত্বকে মালিকের দাবি, অন্তদায়,
নিট সম্পদ ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিট সম্পদ। ওকে, অভ্যন্তরীণ দায় ইংরেজিতে বলা হয় ইকুইটি এবং স্বত্বাধিকার ইত্যাদি নামে ডাকা হয়। ভাইয়া এই প্রতিটা নাম দিয়েই প্রশ্ন এসেছে, প্রতিটা নাম দিয়েই প্রশ্ন আসে, সেজন্য প্রতিটা নামই আমাকে মনে রাখতে হবে। বিশেষ করে যখন ম্যাথ দেয়, এই ম্যাথে আপনার প্রতিটা নামই ইউজ করা হয়, সেজন্য আমাকে এই প্রতিটা নামই মনে রাখতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন। তাহলে এই সব নামগুলো আমাদের মনে রাখতে হবে, মালিকানা সত্ত্বের এতগুলো নাম। একজন প্রশ্ন করেছে, কি ভাইয়া? একজন প্রশ্ন করেছে ভাইয়া টেলিগ্রাম গ্রুপে কেমনে জয়েন হব। আপনি মনে হয় পরে আসছেন, আপনাকে কিছু বললাম না। হ্যাঁ, ক্লাসটা শেষ পর্যন্ত করেন, দেখাই দিব টেলিগ্রাম গ্রুপে কেমনে জয়েন হবেন। তাহলে এটা আমাকে জানতে হবে। এরপরে আসি, দেখেন এই যে আয় হিসাবের আরেকটা নাম কি বলেছিলাম মনে আছে? আয় হিসাবের আরেকটা নাম হচ্ছে রাজস্ব। আয় হিসাবের আরেকটা নাম কি ভাইয়া? রাজস্ব। ঠিক আছে, তো আয় হিসাব কাকে বলে না বলে লেখা আছে, বিক্রয় সেবায়, সুদ প্রাপ্তি, শিক্ষানবিসালামি, প্রাপ্তি কমিশন, এগুলো হচ্ছে আয় হিসাব। ব্যয় মানে তো বুঝেনি, আয় অর্জনের জন্য নির্দিষ্ট হিসাবকালে সংগঠিত যা সংগঠিত হয় সেটাই হচ্ছে ব্যয়। ক্রয় বিক্রিত পণ্যের ব্যয়, অবচয় অবলোপন, বেতন ভাড়া, সুদ, এগুলো সবই হচ্ছে ব্যয় হিসাব, তাই না ভাইয়া? এগুলো সবই জানেন, বাসায় দেখবেন তাহলেই হবে। এগুলো অ্যাকচুয়ালি বোঝার কিছু নাই। ওকে, এখানে খালি একটাই বোঝার নতুন পাবেন, সেটা হচ্ছে আয় মানে রাজস্ব। আয় মানে রাজস্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন আপনারা সমন্বয় চ্যাপ্টার করবেন তখন এটার ব্যাপক ব্যবহার আমরা দেখতে পাবো। ঠিক আছে, আয় হিসাবের আরেকটা নাম হচ্ছে রাজস্ব। তখন যে আমাকে যদি প্রশ্ন করেন যে ভাইয়া রাজস্ব মানে কি, তাহলে কিন্তু আপনার অবস্থা আমি খারাপ করব। ওকে, তখন যদি যে আপনি প্রশ্ন করেন যে ভাইয়া রাজস্ব মানে কি, তাহলে কিন্তু আপনার অবস্থা আমি খারাপ করব। ওকে ওকে উত্তোলন কি মালিকানা হিসাব নাই? এত এক্সাইটেড হওয়া যাবে না ভাইয়া, ঠিক আছে? এত এক্সাইটেড হওয়ার দরকার নাই। আমি একটা জিনিস বোঝানোর ট্রাই করছি, একই ভুল করছেন বারবার। হিসাবের জেরে আসেন, দেখেন হিসাবের জের, দেখেন এই যে একটা হিসাব, একটা প্রশ্ন দিয়েছিল, এই প্রশ্ন সবাই ভুল করেছিল। একটি হিসাব 3 ধরনের জের প্রকাশ করে। একটি হিসাব কয় ধরনের জের প্রকাশ করে? 3 ধরনের জের প্রকাশ করে। ডেবিট জের, ক্রেডিট জের আর শূন্য জের। ভাইয়া ডেবিট জের কখন হবে বলেন তো? যখন ডেবিট টাকা কি হবে? বেশি হবে, এই যে গ্রেটার দেন ক্রেডিট, তখন তাকে আমরা কি বলবো? ডেবিট জের বলবো। ওকে ভাইয়া, ক্রেডিট টাকা যদি ডেবিট টাকার চেয়ে বেশি হয় তাহলে তাকে আমরা বলবো ক্রেডিট জের। আর যদি ডেবিট আর ক্রেডিট সমান সমান হয়ে যায় তাহলে তাকে আমরা বলবো শূন্য জের বা জিরো ব্যালেন্স। কি বলবো? শূন্য জের বা জিরো ব্যালেন্স। এই প্রশ্নটা মেবি 17-18 বা 16-17-তে আসছিল, আসার পরে অধিকাংশ ছেলে মেয়ে ভুল করে গেছিল, কারণ তারা জানতোই না যে শূন্য জের বলে কিছু আছে। তারা তো আজীবন শুনে গেছে যে ভাইয়া ডেবিট ক্রেডিট, কিন্তু ভাইয়া ডেবিট ক্রেডিট যখন সমান হয়ে যাবে তখন কি টাকাটা জিরো হয়ে যাবে না কাটাকাটি করে? তার মানে তো শূন্য নামেও আরেকটা জের সৃষ্টি হচ্ছে। তাহলে মনে রাখতে হবে একটি হিসাব সাধারণত 3 ধরনের জের প্রকাশ করতে পারে, ডেবিট, ক্রেডিট এবং শূন্য। মনে থাকবে ভাইয়া? বলেন, বুঝতে পেরেছেন? বলেন। শূন্য জের হিসাব তো এই পর্যন্ত পাই না। খতিয়ানে তো অনেক সময় হয় ভাইয়া, খতিয়ানে তো অনেক সময় হয় শূন্য জের। রেওয়া মিলে আসা না আসা সেটা তো অন্য ফ্যাক্ট, খতিয়ানে অনেক সময় হয়। হ্যাঁ, শূন্য জের হয়ে যেতে পারে। আসবাবপত্র যদি বিক্রি করে দেন তাহলে কি জেরটা শূন্য হয়ে গেল না? আসবাবপত্র কিনেছেন 2 লাখ টাকায়, 2 লাখ টাকায় যদি বা বিক্রি করে দেন অবচয় বাদ দিয়ে, তাহলে কি হয়ে গেল? জিরো জের হয়ে যাবে না আসবাবপত্রের? তো শূন্য জেরও হয়। ওকে, হতে পারে। তাহলে বুঝতে পেরেছেন, এটা হচ্ছে হিসাবের জের গেল। এবার আসেন, এবার আমরা শিখবো বিপরীত হিসাব। ঠিক আছে, এবার আমরা কি শিখবো ভাইয়া? বিপরীত হিসাব শিখবো। ওকে, এবার আমরা শিখবো বিপরীত হিসাব। এখন দেখেন আমরা যে 5 প্রকার হিসাব শিখেছি ভাইয়া, তাই না? কয় প্রকার হিসাব শিখেছি? 5 প্রকার হিসাব শিখেছি। ওকে, এখন এই 5 প্রকার হিসাবের একটি করে সৎ ভাই আছে। কি ভাই ভাইয়া? সৎ ভাই আছে। এই সৎ ভাইগুলোর নামই হচ্ছে ভাইয়া বিপরীত হিসাব। ওকে, সৎ ভাইগুলোর নামই হচ্ছে বিপরীত হিসাব। যেমন আমি আপনাকে একটু উদাহরণ দিই, হ্যাঁ, যে বিপরীত হিসাব কাকে বলে। ওকে, বিপরীত হিসাব কাকে বলে দেখেন, ধরেন ক্রয় একটা হিসাব। ওকে, ক্রয় একটা হিসাব, ক্রয় আছে 10,000 টাকা। ভাইয়া ক্রয় থেকে আপনি ক্রয় ফেরত বাদ দেন না? ক্রয় থেকে কি আপনি ক্রয় ফেরত বাদ দেন? 2,000 টাকা বাদ দিলেন, দিয়ে যদি আপনাকে এখন বলে যে ক্রয় কত টাকা, আপনি কি বলবেন? 8,000 টাকা না? তাহলে দেখেন
ক্রয় কিন্তু ছিল কত টাকা? 10,000। 10,000 থেকে হয়ে গেল কত? 8,000। এই যে 8,000 টাকা হলো ক্রয়, এই 8,000 টাকা ক্রয় হওয়ার জন্য দায়ী কোন ব্যক্তি বলেন তো? এই ক্রয় ফেরতটা দায়ী না? এই ক্রয় ফেরতের জন্যই তো ক্রয় হিসাবের জের কি হয়েছে? হ্রাস পেয়েছে, তাই না ভাইয়া? তাহলে মনে রাখবেন, কোন হিসাব দ্বারা যদি কোনো হিসাবের জের কি হয়? হ্রাস পায়, তবে যে হিসাব দ্বারা হ্রাস পাবে তাকে আমরা বলবো বিপরীত হিসাব। কি বলবো? বিপরীত হিসাব। এখন এই ক্রয় ফেরত কোন ধরনের বিপরীত হিসাব ভাইয়া? ক্রয় কি হিসাব? ক্রয় হচ্ছে ব্যয় হিসাব, সেজন্য ক্রয় ফেরতকে আমরা বলবো বিপরীত ব্যয় হিসাব। সবাই কি বুঝতে পেরেছেন কনসেপ্টটা ভাইয়া? আমাকে একটু বলেন তো দেখি, আমাকে বলেন বিপরীত হিসাবের কনসেপ্টটা কি বুঝছেন? বলেন, সবাই বলেন বিপরীত হিসাবের কনসেপ্টটা কি বুঝছেন? এখন ভাইয়া দেখেন তো, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ যায়, ক্রয় বাট্টা বাদ যায় না ভাইয়া? বলেন তো, ক্রয় বাট্টাও তো বাদ যায়। ক্রয় বাট্টা ধরেন 1,000 টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা কত হয়ে যাবে? 7,000 টাকা হয়ে যাবে না? আরো কমাই দিল, দ্যাট মিনস এই ক্রয় বাট্টাকেও আমি কি বলবো? ক্রয় বাট্টাকেও আমি বলবো বিপরীত ব্যয় হিসাব। সবাই কি বুঝছি? সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? এখন কথা হচ্ছে ভাইয়া, ওকে আমরা সবাই বুঝতে পেরেছি তাই না? তাহলে এটাকে আমরা বিপরীত হিসাব বলবো। এখন প্রতিটা হিসাবেরই একটি করে বিপরীত হিসাব আছে। যেমন আমরা যদি বলি বিপরীত সম্পদ, হ্যাঁ, আমরা যদি বলি বিপরীত সম্পদ, একবারে এগুলো মাথায় রাখতে হবে। বিপরীত সম্পদ হিসাব রয়েছে দুইটা মাত্র। কয়টা ভাইয়া? দুইটা। নাম্বার 1 হচ্ছে পুঞ্জীভূত অবচয়। কি ভাইয়া? পুঞ্জীভূত অবচয়। ওকে, পুঞ্জীভূত অবচয়ের আবার একটা নাম হচ্ছে অবচয় সঞ্চিতি। তো এই দুইটা আমরা সবাই জানি, কিন্তু অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে জমাকৃত অবচিতি নামে। জমাকৃত অবচিতি, অবচিতি মানেই কিন্তু অবচয়। আবার এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ক্রমযোজিত অবচয়। ভাইয়া কেন এটা তাই হইল? ভাইয়া আপনারা আর্থিক অবস্থার বিবরণী করেছিলেন না? সেখানে কি লিখেছেন? আসবাবপত্র 50,000। এই আসবাবপত্র থেকে আপনারা পুঞ্জীভূত অবচয় বাদ দিতেন, আপনাদের কি মনে আছে? পুঞ্জীভূত অবচয় 10,000 টাকা দিয়ে আপনি আসবাবপত্র 40,000 টাকা এইভাবে দেখাতেন, মনে আছে কি ভাইয়া? ইন্টারে পড়ার সময় এমন করতেন না? তাহলে দেখেন আসবাবপত্র কি হিসাব ভাইয়া? সম্পদ হিসাব। সম্পদ ছিল 50,000 টাকার, এটা হয়ে গেল 40,000 টাকা। তো এর জন্য দায়ী কে ভাইয়া? পুঞ্জীভূত অবচয়। তো পুঞ্জীভূত অবচয় কি? তাহলে যেহেতু এটা দায়ী, তাহলে এটাকে আমরা কি বলবো? বিপরীত হিসাব। এখন কোন বিপরীত হিসাব? জেডটা কমাইলো কার? জেডটা কমাইলো সম্পদের, সেজন্য একে আমরা কি বলবো? বিপরীত সম্পদ হিসাব। কনসেপ্ট কি বুঝছেন ভাইয়া? বলেন তো, মনে আছে? যদি নাও মনে থাকে কোনো সমস্যা নাই, মনে রাখবেন আমাদের বিপরীত সম্পদ হিসাব আছে দুইটা। কয়টা ভাইয়া? বিপরীত সম্পদ হিসাব আছে আমাদের দুইটা। নাম্বার 1 হচ্ছে পুঞ্জীভূত অবচয়, আর নাম্বার 2 হচ্ছে আপনাদের সারা জীবনের জ্বর আসা ব্যক্তি, তার নাম হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই অনাদায়ী পাওনা সঞ্চিতির আবার আরেকটা নাম হচ্ছে কুঋণ সঞ্চিতি। আবার এটার আরো একটা নাম আছে, সেটা কি? দেনাদার বাট্টা সঞ্চিতি। আবার এটার আরেকটা নাম আছে, তার নাম কি ভাইয়া? প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি। ওকে, প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি। ওকে, আর্থিক অবস্থার বিবরণী করার সময় মনে আছে? দেনাদার 10,000 মাইনাস অনাদায়ী পাওনা সঞ্চিতি 1,000 দিয়ে দেনাদার হয়ে গেল 9,000। দেনাদার কমে গেল, কমে যাওয়ার জন্য দায়ীকে অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেহেতু এটা দায়ী তার সেজন্য এটা বিপরীত হিসাব। কোন হিসাবকে কমাইলো? সম্পদ হিসাবকে কমাইলো, দ্যাট মিনস এটি বিপরীত সম্পদ হিসাব। মনে আছে? বলেন, মনে আছে না ভাইয়া? সেই কারণে তাহলে মনে রাখবেন, কি মনে রাখবেন? সম্পদের বিপরীত হিসাব কয়টি আছে ভাইয়া? সম্পদের বিপরীত হিসাব দুটি আছে, মাত্র দুটি। মনে রাখতে পারবো না? মনে রাখলে 1 মার্ক কমন ইনশাল্লাহ। ঠিক আছে, এখান থেকে তাহলে মনে রাখতে পারবো সম্পদের বিপরীত হিসাব হচ্ছে দুটি। সম্পদের বিপরীত হিসাব কয়টি? দুইটি। পুঞ্জীভূত অবচয়, তার আরেকটা নাম অবচয় সঞ্চিতি। জমাকৃত অবচিতি, এটা দিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আর ক্রমযোজিত অবচয়, একই জিনিস। আর নাম্বার 2 অনাদায়ী পাওনা সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি, প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি। ওকে, এখন ভাই আমাকে বলেন
সম্পদ হিসাব কি জের প্রকাশ করে? সম্পদ হিসাব ডেবিট জের প্রকাশ করে। ওকে, তাহলে আমি কি বলেছি? সম্পদের সৎ ভাই হচ্ছে বিপরীত সম্পদ। তাহলে বিপরীত সম্পদ কি জের প্রকাশ করবে? সৎ ভাইয়ের সাথে সম্পর্ক ভালো হয় কোনোদিন? কোনোদিন ভালো হয় না, মারামারির সম্পর্ক, তাই না? তাহলে সৎ ভাই প্রকাশ করবে উল্টা জের, সেটা কি? ক্রেডিট জের। মনে থাকবে? তাহলে আপনাকে যদি কেউ প্রশ্ন করে পুঞ্জীভূত অবচয় কি জের প্রকাশ করবে? ভাইয়া পুঞ্জীভূত অবচয় বিপরীত সম্পদ হিসাব কি জের? ক্রেডিট জের। ভাইয়া আপনাকে যদি কেউ প্রকাশ করে দেনাদার বাট্টা সঞ্চিতি কি জের প্রকাশ করবে? ভাইয়া দেনাদার বাট্টা সঞ্চিতি তো বিপরীত সম্পদ হিসাব, সেজন্য কি জের প্রকাশ করবে? ক্রেডিট জের প্রকাশ করবে। সবাইকে ক্লিয়ার ভাইয়া? বলেন তো, সবাইকে ক্লিয়ার? বলেন, সবাই বলেন। এই যে আমাদের যে দুর্জয় সমী, আপনাকে নিয়ে আমি আশা ছেড়ে দিলাম। হ্যাঁ, আপনাকে নিয়ে আমি আশা ছেড়ে দিলাম। ওকে, আপনাকে নিয়ে আমার আর কোনো আশা দেখতে পাচ্ছি না। ক্লিয়ার সবাই এ পর্যন্ত? ওকে, সবাই বুঝছেন এই পর্যন্ত? ওকে, ভেরি গুড। এখন দেখেন ভাইয়া, তাহলে এটাকে আমি করে দিলাম। তাহলে এবার দেখেন ভাই, বিপরীত হিসাবের আবার তিনটা নাম আছে। হ্যাঁ, বিপরীত হিসাবের তিনটা নাম আছে, আমি বলতে ভুলে গেছিলাম। বিপরীত হিসাব, প্রতি হিসাব, ওকে, আর ইংরেজিতে বলা হয় কন্ট্রা। কি ভাইয়া? কন্ট্রা অ্যাকাউন্ট। ওকে, কন্ট্রা মানে বিপরীত। এই যে কন্ট্রা, কন্ট্রাকে যদি বাংলা করি আমরা, বাংলাতে দাঁড়াই বিপরীত। ওকে, তাহলে মনে রাখতে হবে বিপরীত হিসাবের তিনটা নাম: বিপরীত, প্রতি হিসাব, কন্ট্রা হিসাব। মনে থাকবে ভাইয়া? মনে থাকবে? ওকে, এই যে অলিউল্লাহ, হ্যাঁ অলিউল্লাহ, আপনি এই যে বেশি বাড়াবাড়ি করে ফেললেন ভাইয়া। এত বাড়াবাড়ি ভালো না। আমি কি আপনার সাথে কথা বলছি, না আপনাকে আমি দায়িত্ব দিলাম সে কি এটা নির্ধারণ করার? ভাই বলেন তো, এগুলো আমার মোটে পছন্দ হয় না ভাইয়া। ঠিক আছে, স্বভাব চেঞ্জ করবেন। আপনি যে কমেন্ট করলেন দুর্জয় সমীর চেয়ে আপনি হচ্ছে আরো নিম্নে নেমে গেলেন, বুঝছেন? সকল সঞ্চিতি হিসাব ক্রেডিট, পাওনাদার বাট্টা সঞ্চিতি ক্রেডিট। এগুলো জানলে পড়াশোনা ওখানে স্টপ করে দিতে হবে। ঠিক আছে, এগুলো মুখস্থ করেছেন তো এতদিন, এই জন্য পড়াশোনা ছেড়ে দিতে হবে ওখানে। নেক্সটটা দেখেন, বিপরীত দায়। বিপরীত দায়, হ্যাঁ, বিপরীত দায় একটাই আছে, মনে রাখবেন, সেটা হচ্ছে পাওনাদার বাট্টা সঞ্চিতি। ওকে, পাওনাদার বাট্টা সঞ্চিতি। ওকে, পাওনাদার বাট্টা সঞ্চিতির আরেকটা নাম হচ্ছে প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি, একই কথা। ওকে, এখন দেখেন যে একজন কথা বললো এতদিন, হ্যাঁ, একদিন একজন কথা বললো যে ভাইয়া সকল সঞ্চিতি কি ডেবিট, পাওনাদার বাট্টা সকল সঞ্চিতি ক্রেডিট, পাওনাদার বাট্টা সঞ্চিতি কি? পাওনাদার বাট্টা সঞ্চিতি ডেবিট। মুখস্থ করেছেন ভাই। কেন এটা বললে তো আর বলতে পারবেন না কেন। তার কারণ হচ্ছে এই যে পাওনাদার বাট্টা সঞ্চিতি, পাওনাদার বাট্টা সঞ্চিতি কি হিসাব? বিপরীত দায় হিসাব। ভাইয়া দায় কি জের প্রকাশ করে? দায় হচ্ছে ক্রেডিট জের প্রকাশ করে। ভাইয়া তাহলে বিপরীত দায় কি জের প্রকাশ করবে? ডেবিট জের প্রকাশ করবে। ভাই এই জিনিসটা আপনার ক্লাস 11 একাদশ শ্রেণীতে জানার কথা ছিল, কিন্তু আপনি জানেননি, আপনি মুখস্থ করেছেন। এটা কি খুব কঠিন ছিল জানা? বলেন তো আমাকে, এটা কি জানা খুব কঠিন ছিল? মুখস্থ করেছেন। সকল সঞ্চিতি কি? সকল সঞ্চিতি ক্রেডিট, পাওনাদার বাট্টা সঞ্চিতি ডেবিট। কেন? পার হয়ে যাবেন, সমস্যা নাই। একদিন তো আমাদের মতো জায়গাতে দাঁড়াবেন এখানে, তখন আপনার কোনো স্টুডেন্ট যদি প্রশ্ন করে স্যার কেন, তখন বলে আপনি বলবেন যে কেন মানে এটা নিয়ম। কিন্তু ভাই নিয়মের পিছনেও নিয়ম থাকে, বোঝা গেছে? বুঝতে পেরেছেন? পাওনাদার বাট্টা সঞ্চিতি তো ডেবিটই রে ভাই, কিন্তু কেন যে ডেবিট সেটা বোঝানোর ট্রাই করছি। হ্যাঁ, কেন ডেবিট হইলো সেটা বোঝানোর ট্রাই করলাম। হ্যাঁ, কেন যে ডেবিট হইলো সেটা বোঝানোর ট্রাই করলাম। ঠিক আছে, হ্যাঁ, বন্ডের অবহার হইতে পারে, বন্ডের অবহার হইতে পারে, ভালো কথা বলেছেন। বন্ডের অবহার এটাও হইতে পারে। হ্যাঁ, বন্ডের অবহার কেন হইতে পারে? বন্ড হচ্ছে কি হিসাব? দায় হিসাব। তো বন্ডের যখন অবহার হয়ে যাবে তাহলে কি দায়টা কমে গেল না? হতে পারে এটাও। ঠিক আছে, হতে পারে। ক্লিয়ার? হ্যাঁ, বিপরীত দায় বলে ডেবিট। ওকে, আচ্ছা, বিপরীত দায়টা অত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব। কি মালিকানা সত্ত্ব? বিপরীত মালিকানা সত্ত্ব। ওকে, বিপরীত মালিকানা সত্ত্ব। ভাই শোনেন, ক্লাসগুলো করেন, অ্যাডমিশন ক্লাস করেন, হ্যাঁ,
অ্যাডমিশন ক্লাসগুলো করেন অ্যাকাউন্টিংয়ের, বাসায় সুন্দর মতো পড়াশোনা করেন, ঠিক আছে, প্র্যাকটিস করেন, চান্স পান, সামনেবার আপনি অ্যাকাউন্টিং পড়াইতে পারবেন, অনেক ভালো পড়াইতে পারবেন। ওকে, দেখেন বিপরীত মালিকানা সত্ত্ব, যা মালিকানা সত্ত্বকে কমাই, তিনটা জিনিস আছে। নাম্বার 1 উত্তোলন, নাম্বার 2 হচ্ছে লভ্যাংশ, নাম্বার 3 হচ্ছে ট্রেজারি স্টক। ওকে ভাইয়া, মূলধন থেকে উত্তোলনকে মাইনাস করি আমরা, বলেন মূলধন থেকে উত্তোলনকে মাইনাস করি না? তো উত্তোলন কি মূলধনকে কমাচ্ছে না, মালিকানা সত্ত্বকে কমাচ্ছে না? ইয়েস, সেজন্য এটা কি হিসাব? এটা হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। ওকে ভাইয়া, মালিকানা সত্ত্ব কি জের প্রকাশ করে? মালিকানা সত্ত্ব ক্রেডিট জের প্রকাশ করে, রাইট? তাহলে আমাকে বলেন উত্তোলন কি জের প্রকাশ করবে? যেহেতু বিপরীত মালিকানা, কি জের প্রকাশ করবে? ডেবিট জের প্রকাশ করবে। একজন প্রশ্ন করেছিলেন, উত্তর পেয়েছেন? একজন প্রশ্ন করেছিলেন, উত্তর পেয়েছেন? বলেন। হ্যাঁ, 101টা তো ভুল করবেন, সমস্যা কি ভাই? 101টা তো ভুল করবেন, তো সমস্যা তো নাই, ভুল করতে করতে তো শিখবেন ভাই। এই যে এখানে এসে দাঁড়াই পড়াচ্ছি, এই জিনিসটা কতবার পড়াইছি, তারপরেও সুন্দর করে স্লাইড গো থ্রু করে প্রিপারেশন নিয়ে কি বলবো না বলবো চিন্তা ভাবনা করে পড়াশোনা করে করে এসে এখানে দাঁড়াই পড়াই প্রতিটা ক্লাসে, তো স্বাভাবিক ভুলবেন, তো কি হয়েছে? তো ভুল করতে করতেও যে হাল ছাড়বে না সেই তো চান্স পাবে ভাই। মনে হয় একবার পড়লে হয়ে যাবে, এত সস্তা? তাহলে তো সবাই পড়বে, একবার পড়লে তো সবাই চান্স পাইতো। ট্রেজারি স্টক কি ভাই? আমি তো ট্রেজারি স্টক কি সেটা তো বলবো নাকি? উত্তোলন কি সেটা যেহেতু বলেছি, এটা কি সেটাও তো বলবো, তাই না? বারবার একটা কথা বলছি, বেশি এক্সাইটেড হয়েন না, হ্যাঁ? এক্সাইটেড হলে মেজাজটা খারাপ হয়ে যায়। আমার তো প্ল্যানে আছে, আমি উত্তোলন কি জিনিস সেটা বলতে পারছি, তো লভ্যাংশ ট্রেজারি স্টক কি এটা বলতে পারবো না? তো এই ধৈর্যটুকু কেন নাই? বারবার এটাই বোঝানোর ট্রাই করছি, এই ধৈর্যটুকু কেন হয় না আমাদের? হ্যাঁ, এই ধৈর্যটুকু আমাদের কেন হয় না বলেন? বলেন, এই ধৈর্যটুকু কেন হয় না? ইন্টারমিডিয়েটে কি করেছেন, কোনো সমস্যা নাই, এখান থেকে করেন, অ্যাকাউন্টিংয়ে বেস্ট আপনারাই করবেন, এই গ্যারেন্টি দিচ্ছি, কারণ বিগত সালে আমাদের স্টুডেন্টরা অ্যাকাউন্টিংয়ে সর্বোচ্চ নাম্বার পাই। ওকে, দেখেন তাহলে বোঝা গেছে উত্তোলনকে আমরা এতদিন মালিকানা সত্ত্ব বলতাম, উত্তোলন কিন্তু বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। কিন্তু অপশনে যদি বিপরীত মালিকানা সত্ত্ব না দেখতে পাই, তো সেই ক্ষেত্রে আবার মালিকানা সত্ত্ব উত্তর দিতে পারবো। ভাইয়া, উত্তোলন আর লভ্যাংশ হচ্ছে একই জিনিস। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে উত্তোলন আসবে, ওকে, আর কোম্পানি ব্যবসার ক্ষেত্রে লভ্যাংশ ব্যবহার হবে, ঠিক আছে? কোন ব্যবসার ক্ষেত্রে? কোম্পানি ব্যবসার ক্ষেত্রে লভ্যাংশ ব্যবহার হবে, ওকে, আর এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে উত্তোলন ব্যবহার হবে। ভাইয়া, এতদিন তো আপনারা কোম্পানি ব্যবসার অঙ্ক করেছেন, তাই না? কোম্পানি ব্যবসার অঙ্কে কি কোনোদিন উত্তোলন লেখাটা দেখেছেন? কোম্পানি ব্যবসাতে উত্তোলন হয় না, কারণ কোম্পানি ব্যবসাতে মালিক কি পাই, মালিক যে টাকাটা নিয়ে যায় সেটাকে লভ্যাংশ বলে, আর এক মালিকানা ব্যবসাতে মালিক ব্যবসা থেকে যে টাকাটা নিয়ে যায় সেটাকে বলে উত্তোলন। বোঝা গেছে ভাইয়া? সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? বলেন। তাহলে উত্তোলনকে আমরা কি বলবো? উত্তোলন এক মালিকানা ব্যবসাতে থাকে, উত্তোলনকে আমরা বলবো বিপরীত মালিকানা, ডেবিট জের প্রকাশ করে। লভ্যাংশ কোন ব্যবসাতে থাকে ভাইয়া? কোম্পানি ব্যবসাতে থাকে। লভ্যাংশ কোন জের প্রকাশ করবে ভাইয়া? লভ্যাংশ ডেবিট জের প্রকাশ করবে। কেন ডেবিট জের প্রকাশ করবে ভাইয়া? কারণ লভ্যাংশ হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। এই পর্যন্ত ক্লিয়ার ভাইয়া? বলেন। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে, এবার আসেন ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক থেকে গত বছর গুচ্ছতে প্রশ্ন করেছিল, ঠিক আছে না? রাবিতে মনে হয়। ভাইয়া বলেন তো, কোম্পানি যখন শেয়ার বিক্রয় করে তখন কি হয় ভাইয়া বলেন তো? কোম্পানি যখন, কি বললেন? উত্তোলনের টাকা তুললে হয় না, মানে বুঝিনি। উত্তোলন টাকা তুললে হয় না? হ্যাঁ, উত্তোলন টাকা তুললে হয়। টাকাটা তুলে কে, ভূতে না মালিকে তুলে? তো মালিক যদি তুলে তাহলে মালিকের কি হয়ে গেল? দায় কমে গেল না? মালিকানা সত্ত্ব কমে গেল না? লভ্যাংশটা কে নেয়, ভূতে না মালিকে নেয়?
মালিকে নেয়, তো মালিকে যদি নিয়ে নেয় তাহলে কি মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে ব্যবসা থেকে। তো মালিকানা সত্ত্বকে কমাইলে সেটাকে বিপরীত মালিকানা বলবেন না? টাকা কে তুলবে ভাই? টাকাটা কি পাওনাদার ব্যবসা থেকে টাকা তুললে উত্তোলন বলবো, না মালিক ব্যবসা থেকে টাকা তুললে উত্তোলন বলবো, বলেন তো? হ্যাঁ, তাহলে বলেন, কোম্পানি যখন শেয়ার বিক্রয় করে তখন কি হয় ভাইয়া? মূলধন বাড়ে, যে একজন এসি বাড়ে বলেছিল। হ্যাঁ রাইট, মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব বৃদ্ধি পায়, তাই না ভাইয়া? কোম্পানি যখন শেয়ার বিক্রি করে তখন শেয়ার মূলধন বৃদ্ধি পায়। শেয়ার মূলধনকে স্টক হোল্ডার ইকুইটি, বাংলায় শেয়ার মূলধন বলছি আমরা। ওকে, তাহলে যখন ভাইয়া কোম্পানি শেয়ার বিক্রয় করছে তখন কি হচ্ছে? তার মালিকানা সত্ত্ব, এসি, এসি মানে কিন্তু মালিকানা সত্ত্বকে বোঝায়, ঠিক আছে? কোম্পানি ব্যবসার ক্ষেত্রে এসি বলতে মালিকানা সত্ত্বকে বোঝাচ্ছে, শেয়ার হোল্ডার্স ইকুইটি। ওকে, এসি মানে শেয়ার হোল্ডার্স ইকুইটি, বাংলা করলে হয় শেয়ার হোল্ডারদের সত্ত্ব বা মালিকানা সত্ত্ব। ওকে ভাইয়া? ওকে, শেয়ার হোল্ডার্স ইকুইটি এসি মানে। এখন দেখেন, আসমা বেগম আপনাকে ক্লাস থেকে বের করে দেবো। হ্যাঁ, লাস্ট ওয়ার্নিং দিলাম। আসমা বেগম আপনাকে লাস্ট ওয়ার্নিং দিলাম, আপনাকে ক্লাস থেকে বের করে দেবো কিন্তু, ঠিক আছে? এখন দেখেন, তাহলে আমাকে ভাইয়া প্রশ্ন করেন তো, কোম্পানি যখন শেয়ার ক্রয় করে তখন আমাদের শেয়ার হোল্ডারদের ইকুইটি বা মালিকানা সত্ত্ব কি হবে? কে বলতে পারে দেখি তো ভাইয়া? কে বলতে পারে দেখি তো ভাইয়া? বলেন, বলেন তো ভাইয়া। কোম্পানি যখন শেয়ার বিক্রি করে তখন শেয়ার হোল্ডারদের সত্ত্ব বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে ভাইয়া বলেন তো, কোম্পানি যেহেতু নিজের শেয়ার বিক্রি করছে তাহলে কি কিনেও নিতে পারবে না? নিজে যে শেয়ারটা বিক্রি করলো ওই জিনিসটা সে চাইলে কিন্তু আবার কিনে নিতে পারে, ব্যাক নিয়ে নিতে পারে। তাহলে কি হবে বলেন তো? কমে যাবে। ভেরি গুড, কমে যাবে। সেম কেমনে থাকে রে ভাই? কোম্পানি যখন নিজের শেয়ার বাজারে বিক্রি করছে মালিকানা সত্ত্ব বেড়ে যাচ্ছে, যখন কিনে নিচ্ছে তাহলে কি সেম থাকবে? তখন কি হবে ভাই? মালিকানা সত্ত্ব কমে যাবে। কি হবে? মালিকানা সত্ত্ব কি হবে? কমে যাবে। রাইট, কমে যাবে না? কমে যাবে। এখন এই যে দেখেন, কোম্পানি নিজের শেয়ার নিজে ক্রয় করলে তাকেই বলা হয় ট্রেজারি স্টক। ওকে, কোম্পানি যখন নিজের শেয়ার নিজে ক্রয় করে তখনই তাকে আমরা বলবো ট্রেজারি স্টক। তাহলে এই যে ঘটনাটা, এটার ফলে কি হইল? মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব কমে গেল। তাহলে মালিকানা শেয়ার হোল্ডারদের সত্ত্ব যদি কমে যায়, কার কারণে কমছে? ট্রেজারি স্টকের কারণে কমছে। তো ট্রেজারি স্টককে আমরা কি বলবো ভাইয়া? ট্রেজারি স্টককে আমরা বলবো বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে আমাকে বলেন, ট্রেজারি স্টক কি জের প্রকাশ করবে? ডেবিট জের প্রকাশ করবে না ভাইয়া? বলেন, সবাই কি বুঝছি ভাইয়া? সবাই কি বুঝছি? বলেন, সবাই কি বুঝতে পেরেছি? বুঝছি। এবার না বুঝেন যাবেন কই? খালি মনোযোগ দিয়ে ক্লাস করেন, না বুঝে যাবেন কই? বলেন, না বুঝে কই যাবেন? বলেন। শেয়ার বাড়বে না? শেয়ার কেমনে বাড়ে রে ভাই? আপনারা এই জিনিসটাই বুঝেন না, সমস্যা হচ্ছে এখানে। শেয়ার বাড়ে কেমনে? শেয়ার বাড়ে কেমনে? শেয়ার বাড়া তো এখানে কথা না। টাকা 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 কি হচ্ছে? টাকা বাড়ছে না কমছে? মূলধনটা বাড়ছে না কমছে? সেটা দেখতে হবে। ওকে, তাহলে এতটুকু বুঝলেই হবে, বেশি ইঞ্জিনিয়ারিং করার দরকার নাই। ট্রেজারি স্টকের ফলে কি হয়? শেয়ার হোল্ডারদের সত্ত্ব কমে যাচ্ছে, সে কারণে ট্রেজারি স্টককে কি বলবো? বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব বলবো। ট্রেজারি স্টক কাকে বলে? ট্রেজারি স্টক কাকে বলে লিখে নেন, এই লাইনটা দিয়ে হুবহু প্রশ্ন এসেছিল। ট্রেজারি স্টক কাকে বলে দেখেন, লিখে নেন। ট্রেজারি স্টক সমান লিখে নেন, কোম্পানি যখন নিজের শেয়ার কিন্তু, ওকে, নিজের শেয়ার নিজেই ক্রয় করে, ওকে, তখন তাকে আমরা ট্রেজারি স্টক বলবো। তাহলে ট্রেজারি স্টকের ফলে কি হয়? মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব একই কথা, সেটা হচ্ছে কি হয়? কমে যায়। আর যেহেতু কমে যায়, ট্রেজারি স্টক তাহলে কি হিসাব ভাইয়া? বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে কি জের প্রকাশ করবে? ডেবিট জের প্রকাশ করবে। এতটুকু নোট করে নেন। আমার হাতের লেখা খুবই খারাপ, এতটুকু নোট করে নেন, ঠিক আছে? হ্যাঁ, বিক্রি করলে টাকা বাড়ে, ক্রয় করলে কমে যায়। ভেরি গুড, এই তো। ওকে, হ্যাঁ রাইট, ভেরি গুড। এতটুকু নোট করে নেন, ঠিক আছে? এতটুকু নোট করে নেন।
আর হাতের লেখা খুবই খারাপ, একটু নোট করে নেন। কিচ্ছু করার নাই ভাই, হ্যাঁ কিচ্ছু করার নাই, হাতের লেখা খুবই খারাপ। কারণ আমি বাংলা জাস্ট আপনাদের ক্লাস নিতে এসেই লিখি। আবার হাতের লেখা কিন্তু খুব একটা খারাপ ছিল না, যখন এসএসসি পড়তাম হাতের লেখা কিন্তু খুব একটা খারাপ ছিল না, বুঝছেন। কিন্তু এই বিগত ধরেন 2015 সালে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। 15 সালে ভর্তি হওয়ার পর থেকে এই ধরেন 21 সাল পর্যন্ত মানে যত লেখা লিখেছি তার 1%ও বাংলা লেখা লিখিনি, শুধু ইংলিশ লেখা লিখেছি। তারপর থেকে তো লেখালেখি সব অনিয়মিত হয়ে গেছে, শুধুমাত্র আপনাদেরকে পড়াইতে আসলে লিখতে হয়। 1 পেজ লিখলে এখন হাত ব্যথা হয়ে যায়, বুঝছেন। যা লিখেছি তা পড়েন, যা লিখেছি অলরেডি সবাই বলে দিয়েছে। এবার দেখেন, যা লিখেছি অলরেডি বলে দিয়েছে, যা লিখেছি সেটা পড়তে পড়তে বলেছি, মনোযোগ বাড়াইতে হবে। হ্যাঁ দেখেন, বিপরীত আয় হিসাব রয়েছে দুইটি। ওকে, বিপরীত আয় হিসাব আছে দুইটি, একটা হচ্ছে বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত, বিক্রয় ফেরতের আরেকটা নাম কি? আন্তঃফেরত। আর একটা কি ভাইয়া? বিক্রয় বাট্টা। নোট করার দরকার নাই, এটা লেখা আছে। আর বিপরীত ব্যয় হিসাব অলরেডি বলেছি। বিপরীত ব্যয়ও আছে দুইটা। নাম্বার 1 ক্রয় ফেরত বা বহি ফেরত, নাম্বার 2 ক্রয় বাট্টা। তাহলে আমরা কি এই কয়টা বিপরীত হিসাব মনে রাখতে পারবো? সম্পদে 2টা, দায়িত্বে 2টা, মালিকানা সত্ত্বতে 3টা, আয়তে 2টা, ব্যয়তে 2টা। কত হইল? 2 2 4 আর 3 7, 2 9 2 11। এই 11টা হিসাব কি আমি মনে রাখতে পারবো ভাইয়া? এই 11টা হিসাব মনে রাখতে পারলে আমার হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, এই 11টা হিসাব যদি মনে রাখতে হয় তাহলেই হবে। ওকে, আচ্ছা, এবার কোনো সমস্যা নাই, টেনশনের কোনো কারণ নাই আপনাদের। এই যে এখানে সব দেয়া আছে, স্লাইডটা যখন দিয়ে দিব না, এই স্লাইডে সব লেখা আছে, কোনটি কোন জের প্রকাশ করবে, কি হবে না হবে সব দেয়া আছে। ঠিক আছে, স্লাইডে সবকিছু দেয়া আছে। ওকে, এই ক্লাসের 1 ঘন্টা হয়ে গেছে, এত দ্রুত? অনেক বেশি ভুলে যাওয়ার কিছু নাই, পড়বেন, বারবার পড়বেন ভাই, পড়বেন, ভুলবেন, ভুলার জন্যই তো পড়বেন, তাই না? সবকিছু কি মনে থাকবে? দুনিয়াতে যত কুকাম করেছেন সব কি মনে আছে? ভুলে যান তো, তাই না? হয়তো 10টা কুকাম করেছেন, একটা মনে আছে, বাকিগুলো সব ভুলে গেছেন, তাই না? 10টা ভালো কাজ করেছেন, 2টা মনে আছে, বাকি 8টাই ভুলে গেছেন। তো পড়াশোনাটাও তাই, পড়বেন, ভুলবেন, তো এটার জন্য আপসেট হওয়ার কিছু নাই, আবার রিভিশন দিবেন, আবার মনে পড়বে। ঠিক আছে, মেন দায়িত্ব ভুলে যান আপনি, কিন্তু পড়া ছাড়া যাবে না ভাই। আপনি পড়া ছাড়া যাবে না, আপনার ভুলেন কিন্তু পড়া ছাড়া যাবে না। ওকে ওকে, ও দায় একটি, তো এর সাথে আরেকটা ওই যে নোট করে নেন, ওই যে বন্ডের অবহার একজন বললো, সেটা এখানে বাদ পড়েছে সম্ভবত। হ্যাঁ, ওই যে আরেকজন বললো না বন্ডের অবহার, এটা একটু লিখে নেন, এটা তো ছিল, বাদ পড়ে গেছে। হ্যাঁ, বন্ডের অবহার। হ্যাঁ, ওকে, অনেক তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যায়, তাহলে তো ম্যারাথন ক্লাস নিতে হবে, তাই না? আচ্ছা, দেখেন এটা পারেন, দেখেন এটা পারেন কিনা, দেখেন এটা পারেন। সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, সেজন্য সম্পদ ব্যয় ডেবিট জের প্রকাশ করে, তাই না ভাইয়া? পারেন তো নাকি এটা? না এগুলো পারেন না? বলেন, এগুলো পারেন না? বলেন। আয় দায় মালিকানা সত্ত্ব, এরা বা এদের সাথে বিপরীত সম্পর্ক। আয় দায় মালিকানা সত্ত্ব, বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট, সেই কারণে এরা ক্রেডিট জের প্রকাশ করে, তাই না ভাইয়া? এগুলো জানি না আমরা, তো এই জানা জায়গা থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, তাই না ভাইয়া? বলেন তো, এটা যেন মাথায় থাকে। এটা যদি মিস্টেক হয় মাথা ফাটাই দেবো একবারে, ঠিক আছে? এটা একেবারে মুখস্থ ভাই, মুখস্থর চেয়েও যদি বেশি কিছু থাকে সেটা হইতে হবে। আপনাকে যদি বলা হয় মালিকানা সত্ত্ব, আপনি বলবেন ক্রেডিট জের। আপনাকে যদি বলা হয় সম্পদ, আপনি বলবেন ডেবিট জের। আপনাকে যদি বলা হয় আয়, আপনি বলবেন ক্রেডিট জের। এটা জাস্ট
প্রশ্ন করা পড়া শেষ হবে, উত্তর হয়ে যাবে, এরকম থাকতে হবে, তাহলে আপনাকে নিয়ে সামনে আগাবো। ঠিক আছে? 6 তারিখ পড়াইছিলাম, বাহ, আপনি তো অনেক ভালো। ওকে, নেক্সটে যাই, দেখি। এই যে দেখেন, উত্তর করেন এবার, দেখি কেমন শিখলেন। দেখেন, বিপরীত সম্পত্তি কিজের প্রকাশ করে? ঢাবি 19-20 বলেন, বলেন বিপরীত সম্পত্তি কিজের প্রকাশ করে? ঢাবির প্রশ্ন এসেছে ভাইয়া, ঢাবিতে কি এসেছে? এই 2-4 বছর আগের প্রশ্ন, বলেন কে পারে দেখি, বলেন। মারুফ ভাই, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, বলেন। যে বললেন ডি, সে হচ্ছে ঘুমাই যান এখনই আপনি, হ্যাঁ, যে ডি উত্তর করলেন। কি একটা অবস্থা, বিপরীত সম্পদ ডি না, ডেবিট ক্রেডিট দুইজেরই প্রকাশ করে, মানে কেমন ধরনের কথাবার্তা এটা, বলেন, বলেন তো এটা কেমন ধরনের কথাবার্তা বললেন, বলেন। যে উত্তর করলেন যে ডি, সে কেমন ধরনের কথাবার্তা উত্তর করলেন? বিপরীত সম্পদ কি ডেবিট ক্রেডিট উভয়জেরই প্রকাশ করে? এটা কেমন গাধা হয়ে গেল না, গাধার মতো প্রশ্ন হইল না এটা, যে এটা উত্তর করলেন। একজন প্রশ্ন করছেন সি, মানে এটা কি মজা নিতে আসছেন নাকি করতে আসছেন ভাই, বলেন তো আমাকে। বাইজিদ ইসলাম, বলেন। ক্রেডিট জের প্রকাশ করে, অনেক আলোচনা করেছি, এ নিয়ে আর আলোচনা করার দরকার নাই। এই প্রশ্নের উত্তর করতে যদি এই অবস্থা হয়, তাহলে আপনার অবস্থা খারাপই আছে। এই যে ঢাবি 19-20 প্রশ্ন, আবার এটা উত্তর করেন কি হবে? ঢাবি 19-20 প্রশ্ন, বলেন কি হবে, বলেন। এটার উত্তর কি হবে, বলেন। একটি হিসাব কত ধরনের জের প্রকাশ করতে পারে, বলেন। একটি হিসাব কত ধরনের জের প্রকাশ করতে পারে? কি শিখেছি ভাইয়া? একটি হিসাব 3টি জের প্রকাশ করতে পারে, তাই না ভাইয়া? 3 ধরনের জের প্রকাশ করতে পারে একটি হিসাব। কোন 3টা ভাইয়া সেটা বলেন তো দেখি। ডেবিট ক্রেডিট এবং শূন্য জের। কমন পড়ছে? যা পড়াইলাম সেখান থেকে কি কমন পড়ছে ভাইয়া? যা পড়াইছি সেখান থেকে কি কমন পড়ছে? বলেন, বলেন। পুঞ্জীভূত অবচয় দেখেন কতবার আসছে, আরো অনেকবার আসছে, আর লিখার ধৈর্য কোলাইনি। হ্যাঁ, বলেন পুঞ্জীভূত অবচয় কি হিসাব ভাইয়া, বলেন তো দেখি, উত্তর করেন তো এটা, বলেন। পুঞ্জীভূত অবচয় কি হিসাব, এটা উত্তর করেন দেখি, কে পারে? পুঞ্জীভূত অবচয় কি হিসাব ভাইয়া, বলেন তো। পুঞ্জীভূত অবচয় কি হিসাব? বিপরীত হিসাব, প্রতি হিসাব আর কন্ট্রা হিসাব, রাইট? কোন ধরনের সম্পদ, তাই না? কন্ট্রা সম্পদ, প্রতি সম্পদ বা বিপরীত সম্পদ আছে অপশনে ভাইয়া, দেখেন তো। প্রতি, ভেরি গুড। তাহলে কি হবে ভাইয়া? প্রতি হিসাব, রাইট? ওকে। যে এ উত্তর করছেন, সে কেমনে এ উত্তর করছেন সেটা আমি এখন আমার কাছে ক্লিয়ার না। কোন প্রশ্নের উত্তর এ করছেন আপনারা উল্লেখ করে দিবেন, ঠিক আছে? যে 3-এর এ, 2-এর বি, এভাবে উত্তর করে দিবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে। আরো টাহার হিসাব, আমি স্যার, আপনি আসলেন স্যার, বৃষ্টি হচ্ছে বাইরে, যদি ইলেকট্রিসিটি যায় এই মুহূর্তে, তাহলে তো বুঝতেই পারছেন, সবার কাছে বিষয়টা প্রকাশ হয়ে যাবে। প্রতি সম্পদ বলতে পারতো, বলেনি কি সমস্যা? প্রতি সম্পদ বলতে পারতো, বলেনি কি প্রবলেম? প্রতি হিসাব বললে কি এর চেয়ে কি বেস্ট অল্টারনেটিভ উত্তর আছে এখানে? এটার চেয়ে কি বেস্ট অল্টারনেটিভ উত্তর আছে? কি বলতে পারতো সেটা তো বিষয় না, কি বলেছে সেটা বিষয়, ঠিক আছে? যা বলেছে তার মধ্যে থেকে উত্তর করতে হবে, বলেন। বলেন কোন হিসাবগুলো ক্রেডিট জের প্রকাশ করে? যে হিসাবগুলো ক্রেডিট জের থাকে, বলেন তো দেখি কোন হিসাবের ক্রেডিট জের থাকে? কি উত্তর হবে এটা করেন তো দেখি ভাই, বলেন কোন হিসাবের ক্রেডিট জের থাকে, কে বলতে পারে দেখি? রাজশাহীর বিদ্যুৎ খারাপ না, বলেন কি হবে এটা, বলেন। যে হিসাবগুলো ক্রেডিট জের থাকে, আই ক্রেডিট জের, মূলধন ক্রেডিট জের, সম্পদ ডেবিট জের, উত্তর হবে না। দায় ক্রেডিট জের, মূলধন ক্রেডিট জের, ব্যয় ডেবিট জের, উত্তর হবে না। আই ক্রেডিট জের, দায় ক্রেডিট জের, মূলধন ক্রেডিট জের, কি উত্তর হচ্ছে না? উত্তর পেয়ে গেছি। সম্পদ ডেবিট জের, উত্তর হবে না। বিক্রয় ক্রেডিট জের, উত্তোলন ডেবিট জের, উত্তর হবে না।
বুঝতে পেরেছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? বলেন, সবাই কি বুঝতে পেরেছি? ইয়েস অর নো? ওকে, থ্যাংক ইউ। কোন প্রকার ননসেন্স হইলে ক্লাস নিচ্ছি, ক্লাস করা বাদ দিয়ে পার্সোনাল মেসেঞ্জারে নক দিচ্ছে একটা প্রপার রুটিন দিয়ে? তাহলে এর মতো ননসেন্স কেউ আছে বলেন তো? এর মতো ননসেন্স কেউ আছে? আমাকে বলেন। ক্লাস নিচ্ছি, তুমি ক্লাস করছো না, আর তুমি প্রপার রুটিন চাই তুমি আমাকে ইনবক্স করছো। তাহলে এরকম ছেলেপেলেকে কি রুটিন, মানে এর সাথে তো কথা বলাই উচিত না এরকম ননসেন্সের সাথে। বলেন, ননসেন্স পোলাপান কোথাকার। দেখেন, যে হিসাবগুলো ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, ভাই এই উদ্বৃত্ত মানে কিন্তু জের, ঠিক আছে? বলেন উত্তর কি হবে এটার? বলেন তো, এটার উত্তর কি হবে বলেন? এটার উত্তর কি হবে? কমেন্টে ভয় লাগুক, সমস্যা কি? একটু বকা খাবেন তারপরে শিখবেন, সমস্যা আছে? বলেন, একটু বকা খাবেন তারপরে শিখবেন। সম্পদ ব্যয় লভ্যাংশ, রাফি খন্দকার। আয়ের জন্য হবে না, মূলধনের জন্য হবে না, দায়ের জন্য হবে না, ডেবিট ডেবিট ডেবিট। এখানে লাভ লোকসান আবন্টনের জন্য হবে না। কেন? কারণ লাভ লোকসান আবন্টন ক্রেডিটও হইতে পারে, ডেবিটও হইতে পারে। যদি লাভ হয় তাহলে ক্রেডিট হবে, ডেবিট হইলে লস হইলে ডেবিট হবে, কিন্তু এখানে তো উল্লেখ করে দেয়নি, সে কারণে এটা হইল না। তাহলে এখানে দেখেন, এখানেই তো আমি উত্তর পেয়ে যাচ্ছি, ডেবিট ডেবিট ডেবিট। ভাই বলেন তো, লভ্যাংশ কেন ডেবিট জের হলো? কে বলতে পারে দেখি? ভাই আমাকে কেউ একটু কষ্ট করে বলেন তো, লভ্যাংশ কেন ডেবিট জের হইল? বলেন, লভ্যাংশ কেন ডেবিট জের হলো? বলেন তো ভাইয়া, একটু কষ্ট করে দেখি কার উত্তর হয়। লভ্যাংশ কেন ডেবিট জের হলো ভাইয়া? বলেন তো আমাকে, বলেন লভ্যাংশ কেমনে ডেবিট জের হইলো? হ্যাঁ, এই যে লভ্যাংশ কেমনে, হ্যাঁ লভ্যাংশ কেমনে, কেমনে না, লভ্যাংশ কেমনে। দেখেন লভ্যাংশ কেমনে, হ্যাঁ এই যে দেখেন, হ্যাঁ এই যে আশরাফ উদ্দিন রবিন উত্তর করে দিয়েছে, আসমা বেগম উত্তর করে দিয়েছে, ঠিক আছে? এই যে কেমনে, কেমনেটা এমনেই হয়, বুঝতে পেরেছেন? মালিকানা সত্ত্বের বিপরীত। ভেরি গুড, থ্যাংক ইউ। এটাই জানতে চাচ্ছিলাম, ঠিক আছে? এটাই জানতে চাচ্ছিলাম। ওকে, বিপরীত মালিকানা, ভেরি গুড, দিস ইজ দ্য পয়েন্ট। এই যে ক্লাস করছে মনোযোগ দিয়ে, এটা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করা, ঠিক আছে? এটা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করা, এটা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করা, ঠিক আছে? হ্যাঁ, চলতি সম্পদ, এমডি এ হাসান বলছে চলতি সম্পদ লভ্যাংশ। এটা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করা, এরা হচ্ছে চান্স পাওয়ার জন্য ক্লাস করছে। ওকে, বুঝতে পেরেছেন? ভেরি গুড, থ্যাংক ইউ যারা উত্তর করেছেন। ভাই বিপরীত দাখিলা না, বিপরীত হিসাব। বলেন, এটা বলেন, সাধারণ সঞ্চিতি প্রতিষ্ঠানের জন্য কি? কে বলতে পারে দেখি? বলেন, সাধারণ সঞ্চিতি প্রতিষ্ঠানের জন্য কি? কে বলতে পারে ভাইয়া দেখি তো? বলেন, বলেন তো সাধারণ সঞ্চিতি প্রতিষ্ঠানের জন্য কি? কে বলতে পারে ভাই দেখি? আটকে গেলাম কেন মোবাইলে, বলেন তো? ফোনের নেটে কি হইল? হ্যাঁ, অন্তদায় মালিকানা সত্ত্ব। ভেরি গুড, অন্তদায়। কেন ভাইয়া? আমরা জানি সাধারণ সঞ্চিতি হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। তো এই যে মালিকানা সত্ত্বের অনেকগুলো নাম না, তার মধ্যে একটি নাম অন্তদায়। তাহলে ভাইয়া দেখেন তো প্রশ্নগুলো হচ্ছে কেমনে? সাধারণ সঞ্চিতি মালিকানা সত্ত্ব হিসাব, আমরা এটা জেনে হয়তো সবাই পরীক্ষা দিতে যাব, কিন্তু মালিকানা সত্ত্বের আরেকটা নাম যে অন্তদায়, সেই জায়গা থেকে প্রশ্ন করেছে, বুঝছেন? এই কারণে অ্যাডমিশন টেস্ট সবচেয়ে আলাদা, সবকিছু জানতে হবে, খুঁটিনাটি জানতে হবে, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। এই কারণে আমি কি বোঝাতে পেরেছি? ক্লাসে 270 জন হয়েছিল, এখন 217 জন, বাকি কতজন নাই? বাকি ধরেন 43 জন নাই, হ্যাঁ, বা কত 53 জন নাই বাকি, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী।
ক্লিয়ার? বোঝা গেছে? থ্যাংক ইউ। যারা মনোযোগ দিয়ে ক্লাস করবে তারা অবশ্যই ভালো করবে। এখান থেকে কিছু রিটেন প্রশ্ন আসতে পারে, এগুলো একটু দেখে নিয়ে, নতে প্যারা নাই। এই যে এখানে কিছু ব্যাপার স্যাপার দেওয়া আছে, এগুলো পড়ে নেবেন, ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এগুলো বোঝানোর কিছু নাই। এবার দেখেন একটু লেনদেন নিয়ে পড়াশোনা করি, ঠিক আছে? একটু লেনদেন নিয়ে পড়াশোনা করি, ওকে? একটু লেনদেন নিয়ে পড়াশোনা করি, ওকে? দেখেন লেনদেন কাকে বলে সেটা ফ্যাক্ট না, লেনদেনের কিছু বৈশিষ্ট্য জানতে হবে। অনেকগুলো লেনদেনের বৈশিষ্ট্য বইয়ে আছে, তবে মনে রাখবেন লেনদেন চেনার জন্য 3টা পয়েন্ট জানাই যথেষ্ট। নাম্বার 1, কমপক্ষে 2টা পক্ষ থাকতে হবে, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে এবং আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, তাহলেই তাকে আমরা কি বলবো? লেনদেন বলবো, ঠিক আছে? তাহলে লেনদেন হইতে হলে সাধারণত এই 3টা বৈশিষ্ট্য থাকা লাগে। এই 3টা বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে কি বলতে পারবো ভাইয়া? এই 3টা বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে লেনদেন বলতে পারবো, ওকে? আচ্ছা, এবার আসি আমরা। এখন দেখেন লেনদেনের প্রকারভেদ, এই জায়গা থেকেও আমাদের ভাইয়া প্রশ্ন আসবে, এই জায়গা থেকে আমাদের প্রশ্ন আসবে, খুব ভালো করে বুঝবো, ঠিক আছে? প্রতিষ্ঠানের উপরে ভিত্তি করে লেনদেনকে কয় ভাগে ভাগ করা হয়েছে দেখি আমরা একটু। হ্যাঁ, প্রতিষ্ঠানের উপরে ভিত্তি করে লেনদেনকে ভাগ করা হয়েছে আন্তঃলেনদেন এবং বহিলেনদেন। খুবই সহজ ভাইয়া। আন্তঃলেনদেন মানে কি? আন্ত মানে হচ্ছে ভেতরে, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের ভেতরে যে লেনদেনগুলো সংগঠিত হয় তাকে আমরা বলবো আন্তঃলেনদেন। যেমন দেখেন ভাইয়া, সম্পত্তির অবচয়, অবলোপন, মণিহারি ব্যবহার, মুনাফা থেকে বিভিন্ন সঞ্চিতি তহবিলে স্থানান্তর, প্রধান ক্যাশিয়ার কর্তৃক খুচরা ক্যাশিয়ারকে প্রদান। ভাইয়া দেখেন তো, এই জিনিসগুলো কি সবগুলো আমার ব্যবসার ভেতরে হচ্ছে না? সম্পত্তির অবচয়, ভাইয়া সম্পত্তি কই থাকে? আমার ব্যবসার ভেতরে থাকে, সেখানে অবচয় হচ্ছে, অবলোপন হচ্ছে, শূন্যীকরণ হচ্ছে। তো এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো আন্তঃলেনদেন, অর্থাৎ আমার ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে যে লেনদেন হয় তার নাম হচ্ছে আন্তঃলেনদেন, ওকে? আচ্ছা, তারপরে দেখেন মণিহারি ব্যবহার। ভাইয়া বলেন তো, মণিহারি আপনি কই ব্যবহার করবেন? খাতা, কলম, কাগজ, এগুলোকে আমরা মণিহারি বলি। তো এগুলো কি ব্যবসার ভেতরে ব্যবহার করা হয় না? সেজন্য এটা কি হবে? মণিহারি ব্যবহার হলে তাকে খরচ বলে, মণিহারি খরচ হয়ে যায়, মণিহারি ব্যবহার হলে মণিহারি খরচ হয়ে যায়। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো আন্তঃলেনদেন, ওকে? মুনাফা থেকে সঞ্চিতি তহবিলের স্থানান্তর। তাহলে মুনাফা থেকে আমরা কি জানি? নিট মুনাফা থেকে আমরা কি জানি ভাইয়া? আমরা জানি নিট মুনাফা থেকে সাধারণ সঞ্চিতি তহবিলে টাকাকে পাঠানো হয়, তাই না? তাহলে নিট মুনাফা থেকে যদি সাধারণ সঞ্চিতি তহবিলে আমি টাকাকে ট্রান্সফার করি, স্থানান্তর করি, এটাও কি আমার ব্যবসার ভেতরেই হচ্ছে না ভাইয়া? তো সেই কারণে এগুলোকে আমরা বলবো আন্তঃলেনদেন, ঠিক আছে? আচ্ছা, প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে প্রদান, এটি বহিলেনদেন না? কেন রে ভাই? প্রধান ক্যাশিয়ার আর খুচরা ক্যাশিয়ার কি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে বসে না আপনার ব্যবসার ভেতরেই বসে? বলেন তো, নর্মাল কমন সেন্স না? প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ার দুজনই তো আপনার ব্যবসার মধ্যে থেকেই কাজ করছে, তাই না? তাহলে এটাকে আপনি বহিলেনদেন কেন বলছেন? বলেন বলেন। প্রধান ক্যাশিয়ার আর খুচরা ক্যাশিয়ার কি আলাদা হয়? প্রধান ক্যাশিয়ার ব্যবসাতে আর খুচরা ক্যাশিয়ার কি আসমানে বসে? এমন কিছু ভাই, দুইজনই তো ব্যবসার ভেতরেই। প্রধান ক্যাশিয়ার ব্যবসার ভেতর থেকে খুচরা ক্যাশিয়ারকে টাকা দিয়ে দিচ্ছে, তাই না? আচ্ছা, বহিলেনদেন, প্রতিষ্ঠানের বাইরের কোনো পক্ষের সাথে সংগঠিত লেনদেনকে বহিলেনদেন বলে। যেমন সম্পদ ক্রয় বিক্রয়। সম্পদ কেনা বেচা কি ব্যবসার ভেতরে হয় না বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়? বলেন তো, বাইরের পক্ষের কাছ থেকে কিনতে হয় না? সেজন্য এটাকে কি বলবো? বহিলেনদেন বলবো। পণ্য ক্রয় বিক্রয় ঠিক একই। পণ্য কিনবো এবং বেচবো যখন, ব্যবসার ভেতরে কিনা বেচা তো আর করা যাবে না, আপনাকে কি করতে হবে? বাইরের কোনো পক্ষের কাছ থেকে কিনে নিয়ে আসতে হবে। রহিমের নিকট থেকে ক্রয়, করিমের নিকট বিক্রয়। তো রহিম করিম কি আমার কি ব্যবসার ভেতরে? বাইরের মানুষ, বাইরের মানুষ। দেনাদার হতে আদায়, দেনাদার ওই যে রহিম করিমের মতো ব্যক্তি বাইরে থাকে। ব্যাংকে জমাদান, ব্যাংক হচ্ছে বাইরের পক্ষ। লভ্যাংশ প্রদান, এই যে লভ্যাংশ যে আমি প্রদান করে দিচ্ছি, তো লভ্যাংশ যদি আমি প্রদান করি, টাকাটা কি আমার ব্যবসাতে থাকবে না মালিক নিয়ে বাইরে চলে যাবে? বাইরে নিয়ে চলে যাবে না? বহিলেনদেন। বোঝা গেছে ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছেন? বলেন। তাহলে এই যে উদাহরণগুলো, এই উদাহরণগুলো ভাই আমাদেরকে সুন্দর করে মনে রাখতে হবে। এটা হচ্ছে প্রতিষ্ঠানের ভিত্তিতে আন্ত এবং বহিলেনদেন। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া এটা? বলেন তো, উদাহরণগুলো জাস্ট আমরা একটু পড়বো, ঠিক আছে? পাওনাদারকে প্রদান কোন ধরনের লেনদেন ভাইয়া? পাওনাদার কি আমার ব্যবসার ভেতরের কোনো মানুষ না বাইরের মানুষ? পাওনাদারকে যখন টাকা দিয়ে দিবেন, টাকাটা কি আপনার ব্যবসায়ের বাইরে চলে যাচ্ছে না? কমন সেন্স, ইউজ ইউর কমন সেন্স জাস্ট, ওকে? ইউ উইল গেট ইউর অ্যান্সার।
ক্লিয়ার ভাইয়া? বুঝতে পেরেছেন? ওকে, এবার আসেন অর্থ প্রদানের ভিত্তিতে। ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ওকে, অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। নগদ লেনদেন, ভাইয়া নগদ টাকায় যা লেনদেন হয় সেটাই নগদ লেনদেন। নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য বিক্রয়, ব্যাংকে জমা দেয়া হলো, বাংলা কথায় জাবেদা করলে যদি নগদান হিসাব আসে, নগদ লেনদেন। ক্লিয়ার? জাবেদা করলে যদি নগদান হিসাব আসে তাহলেই সেটি নগদ লেনদেন। ওকে, এখন কথা হচ্ছে দেখেন আমাদের কি সংজ্ঞা না, এই যে উদাহরণটা ইম্পর্টেন্ট, উদাহরণ ইম্পর্টেন্ট। সংজ্ঞা তো আপনি এমনি পারবেন, এমনি লিখতে পারবেন না যে সকল প্রকার নগদ প্রাপ্তি লেনদেনকে নগদ লেনদেন বলে, এটা তো এমনি লিখতে পারবেন। উদাহরণগুলো বুঝে বুঝে মনে রাখতে হবে। ওকে, এরপরে দেখেন ধারে বা বাকিতে লেনদেন আর অনগদ লেনদেন, এই দুইটার মধ্যে কনফিউজড, তাই না ভাইয়া? কোনটি ধারে লেনদেন আর বাকিতে লেনদেন? অনেকে আবার মনে করি দুইটা একই জিনিস, অনেকে আমরা মনে করি দুইটা একই জিনিস, কিন্তু প্রকৃতপক্ষে দুইটা একই জিনিস না। প্রকৃতপক্ষে দুইটা ভাইয়া একই জিনিস না। ঠিক আছে, দেখেন ধারে ধারে বা বাকিতে লেনদেন মানে কি জানেন? ধারে বা বাকিতে লেনদেন মানে হচ্ছে দেনাদার কিভাবে নগদ লেনদেন হয়। আমি কি দেনাদারকে লেনদেন বললাম? দেনাদার হতে আদায়। ঠিক আছে, কথাটা একটু বুঝেন, বুঝার পরে প্রশ্ন করেন। দেনাদার হতে আদায়, তো দেনাদার থেকে কি ভালোবাসা পাবেন না আপনার বউ পাবেন বলেন তো? দেনাদার থেকে টাকা পাবেন, তাহলে নগদ লেনদেন হবে না? ফান করলাম, কিছু মনে নিন না। ঠিক আছে, দেখেন ধারে বা বাকিতে লেনদেন, ধারে বা বাকিতে লেনদেন মানে কি জানেন? এখন আপনি টাকা মিন্স নগদ টাকা। ওকে, নগদ টাকা পাবেন না অথবা দিবেন না। বাংলা কথায় এখন অর্থাৎ বর্তমানে নগদ টাকার আদান প্রদান হবে না, কিন্তু ভবিষ্যতে আপনাকে সে নগদ টাকা পরিশোধ করতে হবে অথবা আপনি পাবেন। অর্থাৎ বর্তমানে নগদে হবে না, কিন্তু ভবিষ্যতে পরিশোধ করতে হবে। যেমন রহিমের নিকট হতে ক্রয়, রহিমের কাছ থেকে আমি কিনে আনছি বাকিতে, তার মানে কি রহিমকে আমার ভবিষ্যতে টাকা পরিশোধ করতে হবে না ভাইয়া? অবশ্যই পরিশোধ করতে হবে। তো এমন কিছু হইলে তাকে আমরা বলবো ধারে বা বাকিতে লেনদেন। বোঝা গেছে ভাইয়া? এমন কিছু হলে আমরা কি বলবো? এমন কিছু হলে আমরা কি বলবো তাকে? এমন কিছু হইলে আমরা তাকে বলবো ধারে বা বাকিতে লেনদেন। বর্তমানে টাকা পরিশোধ করতে হবে না, কিন্তু ভবিষ্যতে করতে হবে। ওকে ভাইয়া, বোঝা গেছে? একে আমরা বলবো ধারে বা বাকিতে লেনদেন। ওকে, লেনদেন কত প্রকার কখনো প্রশ্নে আসবে না ভাইয়া, যেটাতে ফোকাস করছি উদাহরণগুলো বুঝেন। হ্যাঁ, উদাহরণগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম ভাইয়া? আমরা বুঝলাম ধারে বা বাকি মানে হচ্ছে আমাকে এই কালারটা অনেক সুন্দর, আমি জীবনে ইউজ করিনি, আজকে ভুল করে এই কালারটা পড়ে গেছে, তো পড়ে যেয়ে দেখছি যে অনেক সুন্দর লেখা হচ্ছে, কালারটা আসলে মন ছুঁয়ে যাচ্ছে, এমন একটা বিষয়। তাহলে দেখেন, তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ভাইয়া আমরা কি করব? ধারে বা বাকিতে মানে এখন আমার নগদ টাকার আদান প্রদান হবে না, কিন্তু ভবিষ্যতে আমাকে টাকাটা কি করতে হবে? পরিশোধ করতে হবে। বোঝা গেছে? সবাই ক্লিয়ার ভাইয়া? ওকে, এবার দেখেন আর আমরা কি বললাম ভাইয়া? অনগদ লেনদেন। অনগদ লেনদেন, অনগদ মানে এরা জীবনেও নগদে হবে না। ঠিক আছে, জীবনেও নগদে হবে না, এখন হবে না, বর্তমানে হবে না, ভবিষ্যতে হবে না। অবচয়ের টাকা কি নগদে আদান প্রদান হয়? বাট্টা মানে ছাড়, সেটা নগদ বাট্টা হোক আর কারবারি বাট্টা হোক, মনে রাখবেন সকল প্রকার বাট্টা অনগদ লেনদেন, সেটা কারবারি বাট্টা হোক আর নগদ বাট্টা হোক। ক্লিয়ার? কেন? যখন বাট্টার চ্যাপ্টার হবে তখন পড়াবো কেন। ওকে, আপাতত মনে রাখেন সকল প্রকার বাট্টা, অবচয়, অবলোপন, শূন্যীকরণ, এই সবগুলো অনগদ লেনদেন। ওকে ভাইয়া, মনে থাকবে? বলেন, মনে থাকবে? বলেন। ক্লিয়ার? হ্যাঁ, অনগদ মানে কোনোদিন নগদ টাকায় আদান প্রদান হবে না, সেটাকে আমরা বলবো অনগদ লেনদেন। ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা যদি এখানে আসি, তাহলে দেখেন বাকিতে পণ্য ক্রয় বিক্রয়, দেখেন কি বলেছে? বাকিতে পণ্য ক্রয় বিক্রয়।
বিলে স্বীকৃতি প্রদান বা প্রাপ্তি। ভাইয়া বিলের স্বীকৃতি প্রদান বা প্রাপ্তি মানে কি জানেন? বিল দিয়ে কোনো কিছু কিনছেন, এই বিলের টাকা ভবিষ্যতে পরিশোধ করতে হবে। তাহলে বাকিতে ক্রয় বিক্রয়, বিলের আদান প্রদান। বিল মানে কি? প্রাপ্য বিল, প্রদেয় বিল। প্রাপ্য বিল পাওয়া যায়, প্রদেয় বিল প্রদান করা হয়। তাহলে বিলের আদান প্রদান হইলে এই বিলের টাকা আমাকে ভবিষ্যতে পরিশোধ করতে হবে। আর যে টাকা এখন না ভবিষ্যতে পরিশোধ করতে হয় তাকে আমরা বলি ধারে বা বাকিতে লেনদেন। সব লেখা আছে, বাকিতে সেবা গ্রহণ বা প্রদান ইত্যাদি সবই হচ্ছে আমাদের ধারে বা বাকিতে লেনদেন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন অনগদ লেনদেন। যে সকল লেনদেনের অর্থ বর্তমান অথবা ভবিষ্যৎ কখনোই নগদে আদানও হবে না, প্রদানও হবে না, তাকে আমরা বলবো অনগদ লেনদেন। বর্তমানেও হবে না, ভবিষ্যতেও। যেমন দেখেন মণিহারি ব্যবহার। ভাইয়া বলেন তো, মণিহারি ধরেন এই যে আমার একটা কলম, ঠিক আছে? তানজিদ আহমেদ স্যার, আপনি সবসময় ওকে ভাইয়া বলেন, একবার হলেও ওকে বোন বলুন, না হলে তো এখন বৈষম্য রয়ে গেল। ডোন্ট মাইন্ড। ভাই আপনি কি আপু নাকি? আপুদের তো লাগলো না, আপনার লাগলো কেন ভাই? বুঝলাম না। এই কথাটা এর আগের ব্যাচেও বলেছে এবং আপুরাই বলতো এই কথাটা, হ্যাঁ, যে ভাইয়া আপনারা খালি ভাই ভাই করেন। তা আমি দেখলাম যে আপনি ন্যায্য অধিকারের জন্য লড়াই করছেন, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, ভাই ও বোন, ঠিক আছে, ভাই ও বোনেরা। আপনি আপুদের প্রতি এত মানে হঠাৎ মনোযোগী হয়ে গেলেন, বুঝলাম না। তারা দেখেন মণিহারি ব্যবহার। ভাইয়া বলেন তো, মণিহারি যখন ব্যবহার করবেন, একটা কলম কিনে যখন আপনি লেখা শুরু করেন সেটাকে বলা হয় মণিহারি ব্যবহার। কলম ক্রয়, মণিহারি ক্রয়, নগদ লেনদেন। কিন্তু মণিহারি ব্যবহার অর্থাৎ কলম দিয়ে যখন লিখবেন সেটাকে বলছি মণিহারি ব্যবহার। ভাইয়া কলম দিয়ে লেখার সময় কি টাকা খরচ হচ্ছে আপনার? নগদ টাকা। ভবিষ্যতেও কি টাকা খরচ হবে? হবে না। তাহলে মণিহারি ব্যবহার কি হবে বলেন? মণিহারি ব্যবহার এটা কি হবে? অনগদ লেনদেন হবে। হ্যাঁ, আমার কথায় মন খারাপ করেন না। সম্পদের অবচয়, অবলোপন, শূন্যীকরণ, সকল প্রকার বাট্টা, সেটা নগদ বাট্টা হোক আর কারবারি বাট্টা হোক। কুঋণ সঞ্চিতি সৃষ্টি। ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কুঋণ সঞ্চিতি সৃষ্টি, তাই না? কুঋণ সঞ্চিতি কেমনে সৃষ্টি করা হয় বলেন তো? ডিরেক্ট বলে দেনাদারের ওপরে 5% কুঋণ সঞ্চিতি রাখতে হবে। তো এই জন্য কি আপনি 5%-এর টাকা নগদ নিয়ে এসে রেখে দেন? এমন কিছু, এমন কিন্তু আপনি করেন না। আপনি কি করেন? ভাই দেনাদার আছে কত টাকা? দেনাদার আছে 50,000 টাকা, এর উপরে ডিরেক্ট 5% মেরে দেন, দিয়ে 2500 টাকা কমাই দিলেন। হিসাব থেকে কমাইলেন, কিন্তু আপনি কি ডিরেক্ট কি নগদ টাকা দিলেন দেনাদার থেকে? দেনাদারের কাছ থেকে টাকা নিয়ে এসে কি আপনি কুঋণ সঞ্চিতি ফান্ডে ঢোকাইলেন? ঢোকাননি কিন্তু, ঠিক আছে? এবং ভবিষ্যতেও কিন্তু ঢোকাবেন না। আপনি কি করলেন? দেনাদার হিসাব থেকে কেটে রাখলেন। নগদ টাকার কিন্তু আদান প্রদান হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। বোঝা গেছে ভাইয়া? বুঝতে পেরেছেন? বলেন তো, সবাই কি বুঝতে পেরেছেন? বলেন, সবাই বুঝছেন? এই হচ্ছে বিষয়। শূন্যীকরণ কি? শূন্যীকরণ হচ্ছে অবচয়ের ভাই। হ্যাঁ, অবচয় চ্যাপ্টার যখন পড়াবো তখন বোঝাবো। অবচয়, অবলোপন, শূন্যীকরণ একই জিনিস, অবচয় চ্যাপ্টারে ক্লিয়ার করে দিব। ওকে ভাইয়া? ওকে, বলেন। প্রতিদিন 200-300 মানুষ SMS করে, এত রিপ্লাই দেওয়া যায় বলেন তো? 200-300 মানুষ যদি SMS করে, এত রিপ্লাই দেওয়া যায় বা মন খারাপ করে? ওকে, উদাহরণগুলো মাস্ট মনে রাখতে হবে। দেখেন, এরপরে আছে দৃশ্যমানতার ভিত্তিতে। দৃশ্যমানতার ভিত্তিতে মানে যেগুলো চোখে দেখা যায়। পণ্য ক্রয় করা হলো, চোখে দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন। কিন্তু যখন অবচয় হচ্ছে সেটা কি চোখে দেখতে পান? ফিল করেন, অনুভব করেন। তাহলে যে লেনদেনগুলো অনুভব করতে পারেন, চোখে দেখতে পারেন না, সেটা অদৃশ্যমান। আর যেটা চোখে দেখতে পান সেটা দৃশ্যমান। যেমন দেখেন, পণ্য ক্রয় বিক্রয়, বেতন প্রদান, সকল প্রকার নগদ আদান প্রদান কি হয়? চোখে সরাসরি দেখতে পাচ্ছেন, সে কারণে এদেরকে কি বলবো? দৃশ্যমান লেনদেন বলবো। অদৃশ্যমান লেনদেন, যে সকল লেনদেন সরাসরি দেখা যায় না তাদেরকে কি বলবো? অদৃশ্যমান। সরাসরি আপনি দেখতে পাবেন না, কিন্তু অনুভব, ফিল করবেন, ফিল করে এই লেনদেনটা হবে, ঠিক আছে? যেমন দেখেন, অবচয়, অবলোপন, শূন্যীকরণ, কুঋণ সঞ্চিতি সৃষ্টি। ভাই কুঋণ সঞ্চিতি সৃষ্টি কি দেখা যায়? যে দেনাদার আপনাকে টাকা দিচ্ছে না, আপনি সেখান থেকে তার সাথে ফাইট করে কুঋণ রাখছেন, এরকম কি দেখা যায়? দেখা তো যায় না। আপনি ফিল করেন যে দেনাদার আমাকে টাকা দিবে না, সেজন্য জাস্ট একটা সঞ্চিতি আমি রেখে দিলাম, ঠিক আছে? সুনাম অর্জন, ধরেন বাটা কোম্পানির সুনাম এমনি এমনি তো অর্জন হয়ে যাচ্ছে ফিলে, তাই না?
এটা কি এমন হয়েছে যে একজন এসে বলে দিল বাটা কোম্পানি নাম্বার 1, সেই দিন থেকে বাটা কোম্পানিকে সবাই চিনে? ব্যাপারটা তো এমন না। দিনের পর দিন এটাকে একটা সুনামের জায়গাতে পৌঁছাইছে জিনিসটা, তাই না? তাহলে এগুলোকে আমরা কি বলবো? অদৃশ্যমান লেনদেন বলবো। ঠিক আছে ভাইয়া? প্রাকৃতিক সম্পদ আবার কি? পড়াবো ভাই, পড়াবো, ঠিক আছে? প্রাকৃতিক সম্পদ সব পড়াবো, হ্যাঁ, টেনশন নিয়েন না। তাহলে এই পর্যন্ত সব বোঝা গেছে। এই জিনিসগুলো কিন্তু ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার আপনাদের আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিই, খুব ভালো করে বুঝবেন। এর বাইরে আবার যদি আমাকে কোনো প্রশ্ন করেন তাহলে আপনাদের খবর আছে। দেখেন, বই কবে পাবো? বই তাদেরকে পাঠানো হচ্ছে যাদের ফুল পেমেন্ট করা আছে। ওকে, ফুল পেমেন্ট ছাড়া তো বই দেওয়া হবে না, সেটা আমাদের কোর্স যেদিন ছাড়া হয়েছে সেদিনই বলা আছে। তো ফুল পেমেন্ট ছাড়া বই এখন দেওয়া হবে না, ফুল পেমেন্ট করতে হবে, এবং ফুল পেমেন্ট করারও আপনাদের একটা তারিখ দেওয়া ছিল, সে তারিখও পার হয়ে গেছে, তাই না ভাইয়া? তাহলে যাদের ফুল পেমেন্ট করা আছে তারাই বই পাওয়া শুরু হয়েছে, পাচ্ছে। ভাইয়া আমি তো ফুল পেমেন্ট করেছি, এখনো কেন বই পাচ্ছি না? মেসেজ দিয়ে যারা মাথা খারাপ করে দিচ্ছেন, হ্যাঁ, তো যারা এটা দিয়ে মাথা খারাপ করে দিচ্ছেন, আমার কথা শুনেন, যে পয়েন্টটা কথা বলছি সেগুলো ক্লিয়ার করেন, তারপরে আপনারা প্রশ্ন করেন। ভাই এটা আমাকে বলে লাভ নাই, বই প্রতিদিন আপনাদের বই পাঠানো হচ্ছে। এখন বইটা যখন আমাদের কাছ থেকে চলে যাওয়ার পরে আমাদের কাছে আর কোনো তথ্য থাকে না, এটা সরাসরি কুরিয়ার কোম্পানিকে দিয়ে দেওয়া হয়। কুরিয়ার কোম্পানি যেই দিন আপনার ঠিকানায় নিয়ে যে কল দিবে সেদিনই আপনি বই পাবেন। বোঝা গেছে আমার কথা ভাইয়া? সবাই কি আমার কথাটা বুঝতে পেরেছেন? ভাই আসছি তো, ফুল পেমেন্ট করেও কেন পাচ্ছেন না? প্রতিদিনই বই যাচ্ছে, হ্যাঁ, প্রতিদিনই বই যাচ্ছে, প্রতিদিনই বই পাঠানো হচ্ছে। আজও যাবে, আজকেও 300-র মতো যাবে, মানে সন্ধ্যাবেলা গেছে, আজকেও 300-র মতো সন্ধ্যাবেলা গেছে। বুঝতে পেরেছেন? তো ভালো করে শোনান কথাটা, সেটা হচ্ছে প্রতিদিনই আমরা বই পাঠাচ্ছি ভাইয়া, আমরা কিন্তু রেগুলার কাজ করছি। তা আমরা যখন কুরিয়ার কোম্পানিকে দিয়ে দিই তখন কিন্তু আমরা জানি না, হ্যাঁ, তখন দেখবেন আপনাদের ফোনে একটা মেসেজ আসবে, মেসেজে যে ট্র্যাকিং করবেন, ট্র্যাকিং করলে দেখতে পাবেন যে কোথায় আছে বইটা। ওকে, এবার আসেন 3 নম্বর। ভাইয়া আমি ফুল পেমেন্টও করেছি, কোনো মেসেজও পাইনি, কিছুই হয়নি। ভাইয়া তাহলে আপনি আপনার ঠিকানাটা ঠিক মতো দেননি, প্রথম কথা হচ্ছে এটা। অনেক বান্দা আছে তাদের ফোন নাম্বারটা দেয়নি, তাহলে ভাই তাদেরকে আমরা কেমনে বের করব? তো ওদেরকেও আমরা খুঁজে বের করে পার্সোনালি তাদেরকে মেসেজ দেওয়া বা খুঁজে বের করার ট্রাই করছি আমরা, বুঝছেন? অনেক বান্দা আছেন কুরিয়ার ঠিকানা দেননি, অনেক বান্দা আছেন ফোন নাম্বার দেননি, তাহলে কেমনে পাঠাবো? তো ওদেরকেও খুঁজে বের করার ট্রাই করছি। কালকে 22 জনের নামের লিস্ট আসছে, তারা কি করেছেন? কুরিয়ার থেকে যে কল দিয়েছে কেটে দিয়েছেন, ধরেননি, কিছু করেননি, তাহলে আপনি কেমনে পাবেন? সমস্যা নাই, বুঝতে পেরেছেন? কোনো সমস্যা নাই। একটা জিনিস মাথায় রাখেন ভাই, আমি সব উত্তর দিচ্ছি আপনাদের, একটা জিনিস মাথায় রাখেন ভাই, একটু ভাইয়া ধৈর্যশীল হইতে হবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরেন, আপনাদের যত সমস্যা আছে সব সমস্যা ইনশাল্লাহ সমাধান করে দিব। একটু ধৈর্য ধরবেন, ঠিক আছে? একটু ধৈর্য ধরবেন, বিশ্বাস রাখবেন, অন্তত যতদিন এই নিঃশ্বাসটা নিতে পারি আপনাদের সকল সমস্যা সমাধান করে দিব। খালি একটা জিনিসই পারবো না, সেটা হচ্ছে সময়কে ধরে রাখতে হয়তো পারবো না, একটু সেজন্য ধৈর্যশীল হবেন, সব সমস্যা সমাধান করে দিব। অল্প আর কিছুদিনের মধ্যে সবার কাছে বই ইনশাল্লাহ পৌঁছে যাবে, ঠিক আছে? বই পৌঁছে যাবে ইনশাল্লাহ সবার কাছে। তো এটা নিয়ে কোনো করেন না, ঠিক আছে? সব ইনফরমেশন দিছি, তারপরেও মেসেজ আসেনি, আসবে, ঠিক আছে? আসবে ভাই, আসবে, আমি তো বলছি আসবে, একটু ধৈর্য ধরেন, আসবে। প্রতিদিন আমি বলছি না, প্রতিদিন পাঠাচ্ছি। আজকেও সন্ধ্যাবেলা 300-র মতো গেছে, আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে। তা আমরা প্রতিদিনই পাঠাচ্ছি, একটু ধৈর্য ধরেন, কোনো টেনশন করার কারণ নাই। ক্লাসগুলো করছি না, স্লাইডগুলো দিচ্ছি, একটু কষ্ট করে পড়াশোনা করেন, আসবে ভাই, সবাই আসবে। ভর্তি হয়েছেন, সবাইকে দিব, একটু ধৈর্য ধরেন, খালি জাস্ট এতটুকুই বলবো। দয়া করে কোনো স্যারকে স্যার পাইনি এগুলো করলে আসলে আপনি পাননি, এখন আপনার পজিশনটা কেমনে, কোথায় আছে আমরা তো এটা বুঝতে পারছি না, এটা কেমনে বলবো বলেন? কারণ যে সিরিয়াল বাই সিরিয়াল প্রতিদিন পাঠানো হচ্ছে। যারা ঢাকার মধ্যে আছেন তারা যেহেতু ঢাকা থেকে পাঠানো হচ্ছে, এরা আগে পাবেন। যারা জেলা শহরে আছে এরা একদিন পরে পাবেন। অনেকেরা বা আপনার উপজেলা পর্যায়ে গ্রামে বাড়ি, তাহলে ওখানে যাইতে 2-3 দিন লাগবে। এগুলো তো একটা ব্যাপার আছে, তাই না? পাঠাইলাম চলে গেল, বিষয়টা তেমন না। এটা অনেক বড় কাজ ভাই, অনেক হিসাব নিকাশ করে দিন রাত আমাদের স্যারেরা থেকে শুরু করে 10-12 জন এটার পিছিয়ে কাজ করছে প্রতিদিন সারা রাত ঘুমাই না, জানেন? নাজমুল স্যার একটা টিম নিয়ে এই জিনিসটা দেখাশোনা করছে, প্রতিদিন রাত্রে ঘুমাই না, সারা রাত কাজ করে, সকালে যে ডেলিভারি, বুঝছেন? তো একটু জাস্ট ভাই ধৈর্য ধরেন। হ্যাঁ,
পাবেনি, সমস্যা নাই, ঠিক আছে, পাবেনি। যেহেতু বলেছি দিব, পালাই তো যাচ্ছি না ভাই, দিব, সমস্যা নাই। দেওয়ার তো কথা ছিল অল্প, কিন্তু দিয়েছি তো অনেক বেশি, তাই না? দিব। সুন্দরবনে দেওয়ার কথা ছিল, 50 টাকা দিলে সুন্দরবনে চলে যাই, তো ওই 3 গুণ টাকা খরচ করে হোম ডেলিভারি দিচ্ছি, কারণ অনেক অনেক আপত্তি করছে, স্যার আমার কুরিয়ান অনেক দূরে, যাইতে 200-250 টাকা ভাড়া লেগে যায়। তো সেটাও তো বাদ দিয়েছি, আপনাদের জন্য যেটা বেস্ট, যেটা সবচেয়ে ভালো লাগার, সেটা সব কিছু করছি ভাই, দিব। খালি একটাই রিকোয়েস্ট, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। এই ধৈর্য ধরার জন্য আপনার আহামরি ক্ষতি হয়ে যাবে না, কারণ কেবল প্রিপারেশন শুরু হচ্ছে, অনেক সময় পাবেন প্রিপারেশনের, হয়ে যাবে ভাই, আপনার কোনো ক্ষতি হবে না। খালি একটু ধৈর্য ধরেন, বিশ্বাস রাখেন, হয়ে যাবে, ঠিক আছে? এটাই। ওকে, আচ্ছা, এই গেল। হ্যাঁ, তাহলে বই নিয়ে আমার মনে হয় আর আপনারা এটা নিয়ে কোনো কথা বলবেন না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নাজমুল স্যারও ক্লাস নেবে, টেনশন নিয়ে না, নাজমুল স্যারও ক্লাস নেবে। তাহলে বই নিয়ে ঘটনা গেল আমাদের, ঠিক আছে? এবার আসি, এই যে আমি বই নিয়ে সমস্যার সমাধান করে দিলাম না, এখন চট্টগ্রামের কেউ পাইছেন, কুমিল্লার কেউ পাইছেন, এটা দিয়ে কোনো কাজ আছে? তাহলে চট্টগ্রামেরটা পাঠানো হয়েছে 2 দিন আগে, সে তো পাবে। আর আপনারটা ধরেন আজকে পাঠানো হইলো, তাহলে আপনি তো পাবেন না। তো এগুলো অযথা এই সেই করে তো লাভ নাই ভাই। সবাই পাবেন, সবাই পাবেন, সবাই পাবেন, সবাই পাবেন, দরকার হলে আপনার বাড়ি যেয়ে দিয়ে আসবো আমি, সবাই পাবেন, ঠিক আছে? আর কি বলবো বলেন, বই নিয়ে আর কোনো কথা নাই। ওকে, এবার আসেন, পড়ার রুটিন করে দিলে ভালো হতো, তাই না ভাই? শোনেন, পড়ার রুটিন, নিজের রুটিন নিজেকে করতে হয়। আপনি কখন ঘুমাইতে যান, আপনি কখন খাইতে যান, আপনি কত রাত পর্যন্ত পড়েন, এটা আমি জানি। নিজের কর্মকাণ্ডে অনুযায়ী নিজের রুটিনটা নিজেকে সাজাইতে হবে। ওকে, এবার দেখেন, কেউ কেউ প্রশ্ন করেন যে ভাইয়া পড়াশোনায় মনোযোগ বসছে না, পড়াশোনায় আমার মন নাই, পড়াশোনার আগ্রহ নাই। তারা দয়া করে এরকম মেসেজ দিবেন না। আপনার পড়াশোনাতে মন নাই, আমি আপনাকে মন নিয়ে এসে দিব ধরে? বলেন তো, আপনার মন নাই, এটাকে আমি কেমনে ঠিক করব ভাই? আপনার মন নাই মানে আপনি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার আপনার ইচ্ছা নাই। যে ছেলেটার ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ইচ্ছা আছে, সে কখনো এগুলো বলবে না, তার মন কখনো হারা হবে না, ঠিক আছে? খারাপ লাগলেও সে 3 ঘন্টা অন্তত পড়বে, পরের দিন চিন্তা করবে আমি 4 ঘন্টা পড়বো। ওকে, তো এগুলো নিয়ে কখনো মেসেজ দেবেন না কেউ। এবার আসেন ভাই, পড়া কি করে শুরু করব, তাই না? প্রতিদিন ক্লাস হচ্ছে, আপনি চান্স পাওয়ার প্রথম শর্ত ভাইয়া, সব ক্লাস করতে হবে, সব ক্লাস করতে হবে। ওকে, সব ক্লাসগুলো করার পরে ক্লাসের পড়া কমপ্লিট করতে হবে। ক্লাসের পড়া কমপ্লিট করবেন, কেমনে কমপ্লিট করব দেখেন, স্লাইডটা দেখবেন, স্লাইড দেখে দেখে সুন্দর করে পড়া রিভিশন দিতে হবে। ওকে, স্লাইড দেখে দেখে পড়া রিভিশন দিতে হবে। দেন প্র্যাকটিস বুক যারা পেয়েছেন, সেই প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করতে হবে। দেন কোশ্চিন ব্যাংকে কোশ্চিন দেওয়া আছে, সেই প্রশ্নের উপরে এক্সাম দিতে হবে। দেন অনলাইন টেস্ট দিতে হবে। এইভাবে পড়া কমপ্লিট করতে হবে। ম্যানেজমেন্ট মার্কেটিং যেগুলো আছে, স্যার যা পড়াচ্ছে, স্লাইড দেখে দেখে মেন বইটাকে দাগাই ফেলতে হবে। দেন মেন বইটা সুন্দর করে ওই পয়েন্টগুলো সুন্দর করে পড়তে হবে। পড়ার পরে প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করতে হবে, এক্সাম দিতে হবে। এমনি পড়া পড়তে হবে। পড়া কেমনে শুরু করব, এটার মানে পড়া কেমনে আমি শুরু করব, এটার কোনো কেমনে শুরু করবেন? ক্লাস হচ্ছে, আপনি ক্লাসই করেন না, আপনি বলছেন কেমনে পড়া শুরু করব? ভাই ক্লাস যে করবে, ক্লাসের পড়াটাই তো আপনার পড়া, এটাই পড়েন, এমনি শুরু করেন। বোঝা গেছে? বুঝতে পেরেছেন? 8-9 ঘন্টা পড়ে কিছু হয় না মনে হয়, তা 8-9 ঘন্টা যদি না পড়েন আপনি, তাহলে আপনি 12 ঘন্টা পড়েন, 16 ঘন্টা পড়েন, সমস্যা কি? পড়া কমপ্লিট হতে যত ঘন্টা লাগে তত ঘন্টা আপনাকে পড়তে হবে। যদি 4 ঘন্টায় পড়া কমপ্লিট হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি 14 ঘন্টা লাগে 14 ঘন্টা পড়েন, 16 ঘন্টা লাগলে 16 ঘন্টা পড়েন, প্রবলেম কি ভাই? স্যাক্রিফাইস করতে হবে তো, নিজের ওই থেকে তো বের হইতে হবে, কমফোর্ট জোন থেকে তো বের হইতে হবে। এতদিন পড়েছেন আপনি 4 ঘন্টা, 4 ঘন্টাতেই আপনি আটকে আছেন, তাহলে চান্স পাবেন? কমফোর্ট জোন থেকে বাড়াইতে হবে, বাড়াই আপনার শক্তি প্রদর্শন করতে হবে, দেন তো আপনি চান্স পাবেন। এর মধ্যে যদি আবদ্ধ থাকেন তাহলে তো হবে না। এর মধ্যে আবদ্ধ থাকলে এর মধ্যেই থেকে যাবেন। চান্স পাওয়া মানে এখান থেকে বের হইতে হবে ভাই, বের হইতে হবে, বের হয়ে আপনাকে শো করতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, অনলাইন এক্সাম। এই যে দেখেন, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই, দেখেন ভাই, টেলিগ্রাম গ্রুপ কই পাবো, কি কই পাবো, না কই পাবো? ভাই দেখেন, এত সুন্দর সিস্টেম করে দিয়েছি, তারপরেও ক্লাস করেন না, কথা শোনেন না, তাহলে আপনারা কেমনে কি হবে? দেখেন, আমরা ফেসবুকে যাবেন, ঠিক আছে? ফেসবুকে যাওয়ার পরে দেখি তো ফেসবুকে লগ ইন করা আছে।
ফেসবুকে গেলেন, ঠিক আছে? ফেসবুকে যাওয়ার পরে দেখেন, হ্যাঁ মেন বুক বলতে অ্যাডমিশন রিলেটেড বুকও হইতে পারে, আবার এমনি বুকও হইতে পারে, ঠিক আছে? দেখেন ফেসবুকে যাওয়ার পরে দেখেন এই যে গ্রুপটা আছে, এই গ্রুপে তো সবাই অ্যাড আছি আমরা, আছি না ভাইয়া? এই গ্রুপে যে আপনি যাবেন, যাওয়ার পরে দেখবেন এই যে ফিচার্ড নামে একটা অপশন আছে, আছে ভাই? এই যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এই ফিচার্ড অপশনে যাবেন আপনি, ঠিক আছে? দেখেন ফিচার্ড অপশনে যাওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে ফিচার্ডে ক্লিক দিবেন, দিলেন ফিচার্ডে ক্লিক। এই ফিচার্ডে ক্লিক দেওয়ার পরে আপনি যদি আসেন, হ্যাঁ ফিচার্ডে ক্লিক দেওয়ার পরে আপনি যদি এখানে আসেন, আসার পরে আপনি দেখবেন কি দেখবেন, এই যে নিচের লিঙ্কে ক্লাস পিডিএফ পরীক্ষার লিঙ্ক সব সাজানো আছে, তাই না? তো আপনি কি করবেন ভাই, এখানে আপনি সুন্দর করে ক্লিক দিবেন। এখানে যদি আপনি ক্লিক দেন, এই যে ক্লিক দিলেন এখানে, তো এখানে যখন আপনি ক্লিক দিবেন দেখেন এই যে এখানে সব আপনাদের মোবাইলে উপরেও থাকতে পারে, এই যে অ্যাকাউন্টিং ইংলিশে ক্লিক দিলেন, ভাই দেখেন তো ইংলিশে যতগুলো ক্লাস হয়েছে, এই যে আমির স্যার আজকে 14 তারিখ না ভাই, 14 তারিখ, এই যে 14 তারিখ আমির স্যার লেকচার 5 কনজাংশন অফ ভার্বের ক্লাস হয়েছে, এই যে দেখেন ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক দিলে ক্লাসে ঢুকে যাবে। এই যে এটা কি লেখা আছে, পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক দিলে পিডিএফ পেয়ে যাবেন, তাই না? এখানে কি দেওয়া আছে, এক্সাম লিঙ্ক, এই যে এর আগে একটা ক্লাস হয়েছে, এই যে এক্সাম লিঙ্ক দেওয়া আছে, ক্লিক দিলে আপনি এক্সাম দিতে পারবেন। এরপর আপনার মনে হয়েছে যে ভাই আমার ম্যানেজমেন্টে যান, ম্যানেজমেন্টে তো একটাই লেকচারই হয়েছে নাকি, এই যে একটা লেকচারের ক্লাস লিঙ্ক দেওয়া আছে, যারা মিস করেছেন পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, তারপরে এই যে দেখেন এক্সাম লিঙ্ক দেওয়া আছে, আছে না ভাই? তাহলে এর চেয়ে আর কি সুযোগ সুবিধা চান আমাকে বলেন তো? ম্যাথ আইকিউ এ কয়টা ক্লাস হয়েছে, এই যে দেখেন ম্যাথ প্র্যাকটিস বুক, মারুফ ভাইয়ের বইয়ের লিঙ্ক দিয়ে দিয়েছে, ক্লিক দিলে বই ডাউনলোড হয়ে যাবে। মারুফ ভাইয়ের ক্লাস রিয়েল নাম্বার, এই যে বাস্তব সংখ্যার ক্লাস, তাই না? বাস্তব সংখ্যার ক্লাস পিডিএফ, এক্সাম লিঙ্কটা আপডেট হয়নি, এটা আপডেট করে দিবে, যাই হোক, হ্যাঁ আপডেটটা রাতের মধ্যে হয়ে যাবে, এটা আপডেটটা করেনি, এটা মিস্টেক করেছে, আপডেট করে দেওয়া উচিত ছিল, আপডেট করেনি সে। তা আর কি লাগবে আমাকে বলেন ভাই, আর কি লাগবে বলেন তো আমাকে, আর কিছু লাগবে বলেন? এরপরে ভাইয়া পরীক্ষা দিব কেমনে, তাই না? পরীক্ষা দিব কেমনে ভাইয়া, পরীক্ষার সিস্টেম বুঝি না, তাই না? তো এখানে দেখেন অনলাইন এক্সামের জন্য কি করবেন, এখানে একটা নামও দেওয়া আছে, এই ওয়েবসাইট দেখাশোনা করে, যদি না পারেন একে আপনি নক দিবেন, দিয়ে জাস্ট খালি বলবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে যাবেন, যে এই যে কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, কমেন্টের লিঙ্কে আপনি যখন ঢুকবেন দেখবেন একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওতে আপনি ওয়েবসাইটে কেমনে রেজিস্ট্রেশন করবেন না করবেন সব দিয়ে দিয়েছি, ঠিক আছে? আরেকটা দেখেন দিয়েছিলাম, একটা লিঙ্ক দিয়েছিলাম, সেই লিঙ্কের মধ্যে আপনার সবকিছু ছিল, সেই লিঙ্কে আপনার সবকিছু ছিল, একসাথে সব লিঙ্ক দেওয়া, সেটা কি আমি ফিচার্ডে দিইনি? সেটা মনে হয় ফিচার্ডে দিইনি, ভুলে গেছি, তাই না? তো এরকম একটা ক্লাসের সব আছে এখানে। তো যাই হোক, এটা করেন, অনেক টাকা লাগে প্রিন্ট করতে, তো প্রিন্ট করতে হবে কেন ভাই? ম্যানেজমেন্ট এইচএসসির মূল বইটা নাই আপনাদের, বলেন তো? ম্যানেজমেন্টের মূল বইটা নাই, মূল বই পড়তে হবে, সবচেয়ে বেস্ট মূল বই পড়া। সাথে যদি অ্যাডমিশনের একটা বই ফান্ডামেন্টাল বা মিরর বা যাই হোক এগুলো যদি রাখতে চান রাখতে পারেন, কিন্তু মেন বইতে বেশি ফোকাস দিতে হবে, কারণ প্রশ্নগুলো হয় মেন বই থেকে। অ্যাডমিশনের সাপোর্ট নেওয়ার জন্য একটা বই রাখতে পারেন, সে বই না হলেও হবে, পিডিএফ এর সাথে ম্যাচ করে মেন বই পড়েন, তাহলেও হবে। আর প্র্যাকটিস বুক তো দিয়েই দেওয়া হচ্ছে, প্র্যাকটিস বুকে বিগত সালের অল কোশ্চিন দেওয়া আছে, ঠিক আছে? এটাই আর কি। ভিডিও দেখেও রেজিস্ট্রেশন করতে পারেননি, তাহলে আপনার জন্য স্যাড, ভেরি ভেরি স্যাড। তাহলে ওই ছেলেটাকে নক দিবেন, ঠিক করে দিবে। কমেন্ট দেখলে একটু বইলেন, কি কমেন্ট বলেন? হ্যাঁ, এইচএসসিতে যে বই সেটা ফলো করা সবচেয়ে বেস্ট হবে। টপিক শেষে কি মেডিসিন বই থেকে ক্লাসের টপিকটা পড়বো? হ্যাঁ, মেডিসিন বইয়ে প্রশ্ন দেওয়া আছে, ওই টপিকের উপরে প্রশ্নগুলো সলভ করবেন, ঠিক আছে? প্রশ্নগুলো সলভ করেও যদি প্রবলেম হয়, প্রবলেম সলভিং গ্রুপ আছে, সে গ্রুপে পোস্ট করবেন। সে গ্রুপে আমরা স্যাররা আছি, আপনাদের বড় ভাইরা আছে, রাবির আইবি এর বড় ভাই আছে, আপনাদের অভিজিৎ আছে, ঢাবির অষ্টম, গত বছরে সি ইউনিটে ফাইন্যান্সে আরিউ এর ইয়ানোর আছে, তারা আছে, সলভ করবে। আরও 2-4 জন যুক্ত হবে, ঠিক আছে? স্টাডি প্ল্যানারের ব্যবহার হচ্ছে আপনি আজকে কি কি পড়বেন সেগুলো লিখে ফেলবেন, কত সময় ধরে পড়বেন লিখে ফেলবেন, দেন আপনি পড়াশোনা করবেন। কমেন্টের জায়গাতে যায় লিখবেন এই পড়াটা আমার কমপ্লিট হয়েছে, এই পড়াটা আজকে কমপ্লিট হয়নি, আজকে পড়তে লেগে চোখ দিয়ে পানি পড়ে গেছে, অনেক কষ্ট করেছি। আর না হলে লিখবেন যে আজকে ফাঁকি দিয়েছি, সেটা কমেন্টে লিখবেন। বোঝা গেছে?
ডিইউতে হিসাব বিজ্ঞান রিটেন প্রশ্ন কেমন হয় যদি বলতেন, যখন রিটেন প্রশ্ন পড়াবো তখন দেখাই দিব, ঠিক আছে? একবারে সব খাইতে যায়েন না, তাহলে এলোমেলো হয়ে যাবে। ওকে, ক্লাসের পরের উপরই রোজ এক্সাম? হ্যাঁ, ক্লাস হওয়ার পরে বই যদি পেয়ে থাকেন দেখবেন ওই টপিকের উপরে একটা বাসায় পরীক্ষা দেওয়ার ওএমআর এবং এক্সাম দেওয়া আছে, সেটা এক্সাম দিবেন, দিয়ে ওয়েবসাইটে চলে আসবেন, ওয়েবসাইটে চলে আসলে দেখবেন এক্সাম। যেমন দেখেন অ্যাকাউন্টিং আজকে আমার এই যে 1 নম্বর ক্লাসের এই যে পিডিএফ দেওয়া আছে, এই যে পাশে দেখেন এক্সাম লিঙ্ক দেওয়া আছে, তো 1 নম্বর ক্লাসের এক্সাম লিঙ্কটা দিয়ে দিবেন। আজকে আমার ক্লাসটা শেষ হবে, এখানে ক্লাসের লিঙ্ক হবে, এখানে গুগল ড্রাইভের লিঙ্ক হবে, এখানে এক্সাম লিঙ্ক হবে, এভাবে চলতে থাকবে। বুঝতে পেরেছেন ভাইয়া? এভাবে চলতে থাকবে। লাভ লোকসান আবন্টন হিসাব তো ভাই একটা বিবরণী, ওটা তো হিসাব না, ওটা তো হচ্ছে একটা বিবরণী। বিবরণীর যে জেরটা বের হয় সে জের তো ডাবল জের বের হইতে পারে। হ্যাঁ, লাভ লোকসান আবন্টন হিসাবে জের কোন হিসাব সেটা বলতে পারেন। লাভ লোকসান আবন্টন হচ্ছে একটা বিবরণী। লাভ লোকসান আবন্টন হিসাবের দেখেন, লাভ লোকসান আবন্টন হিসাবে লাভ হইতে পারে, আবার লাভ লোকসান আবন্টন হিসাব কি হইতে পারে, লস হইতে পারে, তাই তো নাকি? লাভ লস এই দুইটাই তো হয়। কি হইতে পারে? লাভ হইতে পারে, আবার ক্ষতি হইতে পারে। এখন যদি লাভ হয় তাহলে লাভ হইলে কি, সেটা লাভ হইলে মালিকানা সত্ত্ব, আর ক্ষতি হইলে সেটা কি? ক্ষতি হইলে সেটা ব্যয়ও বলে। আর এটাকে আমরা যেহেতু পরের বছরে নিয়ে যাব, এটাকে আমরা ভুয়া সম্পদও বলতে পারবো, ঠিক আছে? যেহেতু এটা রেশ পরের বছর পর্যন্ত থাকে, এটা সিচুয়েশনের উপরে ভিত্তি করে আমরা দাগাবো যে ভুয়া সম্পদ বলবো না ব্যয়ের দিকে বলবো, ঠিক আছে? তো নর্মালি এটাকে আমরা, যেহেতু এই ব্যয়টাকে পরের বছরে বহন করতে হয়, সেই কারণে একে আমরা ভুয়া সম্পদ বা কাল্পনিক সম্পদ বলবো যখন ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে? তো এই কাল্পনিক সম্পদের যখন কনসেপ্টটা পড়াশোনা করবো না, তখন এটা আপনার কাছে ক্লিয়ার হবে। বুঝছেন যে প্রশ্ন করলেন? ওকে ভাইয়া, তো যাই হোক তো এটাই হচ্ছে ফ্যাক্ট ছিল এখানে। আপনাদের কাছে একটাই অনুরোধ ভাইয়া, হাল ছেড়বেন না, পড়াশোনা করেন। কেবল তো শুরু হচ্ছে, অনেক কিছু বুঝতে কষ্ট হবে, অনেক কিছু আপনার প্রবলেম হবে, কিন্তু কখনো হাল ছাড়বেন না। আপনাদের ভালোর জন্যে, বেস্টের জন্যে সবসময় আছি, খালি বিশ্বাসটা রেখে এগিয়ে যান। যে কোনো প্রবলেমে আছি, খালি আপনি বিশ্বাসটা ধরে শেষ পর্যন্ত লেগে থাকেন, আপনি অবশ্যই চান্স পাবেন, না চান্স পাওয়ার কোনো কারণ নাই। কিন্তু সর্বোচ্চ স্যাক্রিফাইসটুকু করতে হবে, করে আসতে হবে ভাইয়া। এই ক্লাস 5 মিনিট করলাম, ভাল লাগছে না, মাথা ব্যথা করছে, লাইভ ক্লাস করতে ভাল লাগে না, রেকর্ড করব, হবে না ভাই, এ করলে হবে না। আপনি যখন আসছেন একটা যুদ্ধে, আপনার এই খারাপ লাগাকে ভালো লাগাতে কনভার্ট করতে হবে, দেন আসেন, এসে কথা বলেন। ভাইয়া কয়েকজন মন খারাপ করেছে, হ্যাঁ, যে ভাই পড়াশোনায় মন বসাইতে পারছি না, তো একটু কড়া কথা বলেছি, মন খারাপ করেছে, ভাই এইভাবে না বললে পারতেন, একটু মোটিভেশন দিবেন। ভাই ওসব মোটিভেশনের দাম নাই, আপনি এমনি মনোযোগ দিতে পারছেন না, তা আপনাকে আমি কি বলবো যে আপনি পড়াশোনা করেন, আপনি চান্স পেয়ে যাবেন, এরকম বলবো? না, আপনাকে বলবো মোটিভেশন 2 প্রকার হয়, নেগেটিভ এবং পজিটিভ। আপনি যখন পড়াশোনায় মন বসাইতে পারছেন না, এটা আপনার প্রবলেম, তো আপনাকে আমি কড়া কথাই বলবো, যাতে কড়া কথা শুনে আপনি পড়াশোনায় মন বসান। দেন আপনি 14 ঘন্টা 12 ঘন্টা পড়বেন, দিয়ে এসে বলবেন যে ভাইয়া আমি এই পরিশ্রম করেছি, আমি এখন আমার অবস্থাটাকে ডেভেলপ করতে পারছি না, এখন কি করব? তখন আমি আপনাকে পথ দেখাই দিব, তখন আমি আপনাকে ভালো মোটিভেশন দিব, যেটা আপনার কাজে দিবে। বুঝছেন? কে যেন আসছেন, এসে বললেন যে ভাইয়া আপনি এভাবে না বললেও পারতেন। হ্যাঁ, একজন বলেছি যে মন বসে না, তাই আমি বলেছি মন বসে না, তো এটার কি ওষুধ আছে যে মন বসার আপনি আমার কাছে চাচ্ছেন যে কি করবেন? আসলেই বলেন কি করবেন? মন বসে না, এটা তো আপনার দোষ। এভাবে বলেছি তো ভাইয়া এইভাবে না বললেও পারতেন, একটু ভালো বুঝাই বলতে পারতেন। ভাই এই বুঝাই বলাতে কাজ হবে না, কারণ এটা কোনো কজই না, এটা হচ্ছে আপনার গোড়ামি। আপনি লাইনে আসতে হবে, এসে আপনি 12 ঘন্টা পড়েন, পড়ার পরে বলেন যে ভাইয়া আমি এত পরিশ্রম করেছি, এগুলো করেছি, করার পরে আমি আমার ডেভেলপমেন্ট খুঁজে পাচ্ছি না, আমাকে হতাশ লাগছে, এখন কি করব? তখন আমি আপনাকে আপনার পয়েন্ট বুঝে আপনাকে আমি ডেভেলপমেন্টের পথ দেখাই দিব। কিন্তু আপনি কিছুই করেননি, এসে ভাইয়া মোটিভেশন দেন, নো, নেভার, কখনো হবে না। ওই মোটিভেশন কখনো কাজে দিবে না ভাইয়া। বুঝছেন? পানিতে নামেন, সাঁতার কাটেন, হাবুডুবু খান, তারপরে আমি সেখান থেকে আপনাকে বাঁচাবো। আপনি পানিতেই নামবেন না, আমি আপনাকে জোর করে পানিতে ফেলে দিব, দিয়ে সাঁতার শেখাবো? কি দরকার ভাই? ব্যাপারটা বুঝতে পেরেছেন? বলেন।
তো যাই হোক, সবাই ভালো থাকেন। একটা জিনিস মনে রাখবেন, আপনাদের জন্য যা ভালো সব কিছু করব, বিশ্বাস রাখেন। যতক্ষণ আছি, বেঁচে আছি, বিশ্বাস করেন আপনাদের জন্য সব কিছু করতে রাজি। এই 1 ঘন্টা এসে এখানে ক্লাস করছি ব্যাপারটা এমন না। আপনাদের জন্য প্রতি রাত 3টা পর্যন্ত মিটিং করতে হয়, কি করব না করব, কেমনে সাজাবো, কিভাবে জিনিসটা করব, বেটার আরও কি করা যায়। আবার ধরেন এই সকাল 7টা বাজলে স্টুডেন্টের কল, সারাদিন দৌড়াদৌড়ি এই সেই করে এই যে স্লাইড তৈরি করো, প্রশ্ন বানাও, এই করো সেই করো, প্রতিটা টিচার পরিশ্রম করছে। তো অনেক কিছু দেখা যায় না, খালি এতটুকুই বলবো, একটু সময় দেন। বই পাচ্ছি না, কি করতে হবে ভাই, সব সাজাই দেবো। হ্যাঁ, সব সাজাই দেবো। আপনারা জাস্ট খালি পড়াশোনাটা করেন, এটাই চাওয়া আপনাদের কাছে। পড়াশোনা করবেন, চান্স পাবেন, গল্প বলবেন, এটাই ভালো লাগা। এর চেয়ে তো বেশি চাওয়া পাওয়া নাই, তাই না? যাই হোক, ভালো থাকেন সবাই, পড়াশোনাটা করেন, পড়াশোনার চেষ্টা করেন, বাবা মার যে স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ করেন, নিজের স্বপ্নটাকে পূরণ করেন, এটাই চাওয়া। ওকে ভাইয়া, ভালো থাকেন সবাই। শেষ করলাম এখানে।